আজকে হচ্ছে আমাদের নতুন সেকেন্ড টাইম ব্যাচ, ব্র্যান্ড নিউ সেকেন্ড টাইম ব্যাচ 6.0 এর লঞ্চিং লাইভ। তো এই ব্যাচটা আমরা শুরু করতে যাচ্ছি 20 জানুয়ারি। কেন? কারণ বেশিরভাগ ভার্সিটি বা মেজর ভার্সিটি গুলো আসলে আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই তো? মেজর ভার্সিটি গুলা শেষ হয়ে যাচ্ছে, তো মেজর ভার্সিটি গুলা শেষ হয়ে গেলে এরপরও ভার্সিটি আছে, হাজী দানিশ আছে, আমাদের গুচ্ছ আছে, এরপরও ভার্সিটি থাকবে। তো তোমাদের অনেকের একটা কোশ্চেন যে ভাই আমি বাকি ভার্সিটি গুলাও ট্রাই করতে চাই, সেই ভার্সিটি গুলা শেষে আমি সেকেন্ড টাইম ব্যাচে জয়েন হতে পারবো কিনা, বা আমাদের নতুন সেকেন্ড টাইম ব্যাচ আসবে কিনা। তো প্রথম পয়েন্ট হচ্ছে, এগুলো আগে থেকে বলা খুবই কঠিন যে ফিউচারে আমাদের নতুন সেকেন্ড টাইম ব্যাচ আসবে কিনা। তো প্রথম পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তবে এই ব্যাচে যারা জয়েন করবা, নতুন যে ব্যাচগুলা সেগুলো তুমি এমনিতেও ওটা কমপ্লিমেন্টারি পেয়ে যাবা, বা এইচএসসির পরেও যদি কোনো সেকেন্ড টাইম ব্যাচ আসে সেটাও কমপ্লিমেন্টারি পাবা। আমাদের রুলসটা হচ্ছে, ইভেন যদি কোনো এক্সাম ব্যাচও আসে আমাদের, বা জিকে ইংলিশ ব্যাচ, এনিথিং, অর্থাৎ তুমি আমাদের সাথে একবার যুক্ত হলে তোমাদের দায়িত্ব আমাদের পুরোপুরি, এবং আমরা পুরো সময় জুড়ে তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা পুরা সেকেন্ড টাইম যে কোর্সটা, এই কোর্সটা আসলে কিভাবে রান করবে, কতদিন পড়াবো, কিভাবে পড়াবো, বেসিক সহ পড়াবো কিনা, সবকিছু নিয়ে কথা বলবো আজকে লাইভে। আসলে সব ভাইয়া আপু নাই, কারণ তোমরা জানো যে আমাদের তোমাদের জিৎ ভাইয়ার প্রফ চলতেছে। কালকে হচ্ছে জিৎ ভাইয়ার এক্সাম, তারপর আমাদের জীবন ভাইয়া কালকে এক্সাম। কিন্তু স্টিল আজকে হচ্ছে তোমাদের পরীক্ষা হলো। আজকে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, সেটা একটু কমেন্টে জানাতে পারো যে কারা কারা আসলে এক্সামে অ্যাটেন্ড করেছো। এবং তোমাদের আরো বেশ কিছু কোশ্চেন আছে যে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন আসলে আমার নেওয়া উচিত হবে কিনা, আমার কত জিপিএ থাকলে আমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত, বা সেকেন্ড টাইম জানিতে আসলে কোন ভুলগুলা আসলে আমি করছি বলে চান্স পাই নাই, মানে ফার্স্ট টাইম, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। এবং সেকেন্ড টাইম জানিতে আসলে কোন কাজটা করলে আসলে তুমি আসলে সেকেন্ড টাইম জানিতে ওই যে ওই ট্র্যাপে তুমি পড়বা না। এবং আমাদের সাথে কিন্তু আজমাইন আসিফ আছে, আসিফ আমাদের ইনস্ট্রাক্টর। আসিফ এনডিসির ছিল, এবং আসিফ হচ্ছে 2024 সেশনে, অর্থাৎ গতবার না তার আগের বার, সেকেন্ড টাইমার হিসেবে 95তম হয়েছিল। ফলে আসিফ ইজ দ্য পারফেক্ট পারসন যে তোমাদেরকে ওর ইনসাইট শেয়ার করবে যে কিভাবে আসলে ও সেকেন্ড টাইম জানিতে এই যে প্রতিকূল অবস্থা এটা আসলে উতরাইলো। এবং সাথে সাথে আমি নিজেও বলবো, কারণ হচ্ছে আমি 2013 সাল থেকে মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষার্থীদের জন্য পড়াচ্ছি, এবং এর মধ্যে বড় একটা অংশই ছিল আমার সেকেন্ড টাইমার। ফলে সেকেন্ড টাইমারদেরকে আমি খুব কাছ থেকে দেখছি, এবং যেহেতু 13-14 বছর ধরে সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করতেছি, ফলে আমি খুব ভালোভাবে জানি যে কোন জায়গাগুলোতে সেকেন্ড টাইমাররা ভুল করে এবং সেখানে কিভাবে ওকে শুধরাই দিতে হয়। তো আমাদের সাথে তোমাদের নিশাত আপু আছে, নিশাত আপুকে চিনো। নিশাত আপু আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর, মিমা আপু আছে, মিমা আপু জিকে ইনস্ট্রাক্টর। এখন এবার কিন্তু আগে ইংলিশটা বেশি ইম্পর্টেন্ট ছিল মেডিকেলের জন্য, জিকেটা আসলে কম ইম্পর্টেন্ট ছিল। এখন কিন্তু আসলে জিকেতেও 15 মার্ক, ইংলিশেও 15 মার্ক, অর্থাৎ যে মানবিক গুণাবলী অ্যাড হয়েছে এটাও কিন্তু সাধারণ জ্ঞানের ভিতরই পড়ে। ফলে জিকেতে 15 মার্ক, এবং আমাদের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আমাদের টিচার প্যানেলটা খুব কম্প্যাক্ট একটা টিচার প্যানেল। এবং তুমি খেয়াল করলেই দেখবা যে নিশাত আপু চমৎকার ইংলিশ পড়ান, এবং নিশাত আপু ইংলিশের সব ক্লাস নেবেন। মিমাপু চমৎকার জিকে পড়ান, এবং মিমাপু জিকে সব ক্লাস নেবেন এই জায়গাগুলোতে। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা সবসময় মেডিলজি সবসময় নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে, সবসময় চেষ্টা করে কিভাবে তোমাকে আরো ভালোভাবে সার্ভ করা যায়। কারণ ভালোর তো কোনো শেষ নাই, ভালো একেবারে অসীম, ভালোর যে লিমিট সেইটা, তাই না? ফলে আমরা এবছর তোমাদের জন্য আরো কি করতে চাই সেই ব্যাপারগুলো নিয়েও ইনশাল্লাহ আসলে কথা বলতে চাই। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট একটু বলে রাখি যে যারা আসলে ভার্সিটি গুলা দিছো, হ্যাঁ, অনেকেরই চান্স হয়েছে, কনগ্রেচুলেশনস। আর যাদের চান্স হয় নাই, এইবার তোমার জন্য সবচেয়ে বড় সমস্যাটা কি জানো? সময়টা এত অল্প ছিল যে মেডিকেল তুমি দিছো, তারপর দেখতে দেখতে মানে ডিসেম্বরের 12 তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা হইলো, মানে 1 মাস হয় নাই, 1 মাস এখনো পার হয় নাই, কাইন্ড অফ তোমার অনেকগুলো এক্সাম শেষ। তুমি আমাকে বলো তো, তুমি ছিলা একটা মেডিকেলের গণ্ডির মধ্যে, সেখান থেকে হুট করে তোমাকে বেরোয় আসতে হয়েছে, বেরোয় এসে আলাদাভাবে ভার্সিটির প্রিপারেশন নেওয়া, যেটা আসলে খুবই কঠিন। ফলে একটাই কথা, যে এখন যারা ভার্সিটির প্রিপারেশন নিয়ে কোনোভাবে চান্স হয় নাই, এখনো পর্যন্ত হয় নাই, ফলে তোমাদের মনে হইতে পারে যে আমি খুব খারাপ স্টুডেন্ট, আমার দ্বারা আসলে কিছু হবে না, আমি আসলে লাইফে আসলে কিছু করতে পারবো না। এবং তোমার যে কনফিডেন্স হয় না, যে এসএসসি লেভেলে এইচএসসি লেভেলে তুমি ভালো করছো, এমন সব বন্ধুদের থেকে ভালো করছো যারা দেখা যাচ্ছে ভালো ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, তখন তোমার মনে হচ্ছে যে তুমি খুব খারাপ হয়ে গেছো, বা তোমার ব্রেইন আসলে ডাল হয়ে গেছে। বিলিভ মি, এরকম কিচ্ছু হয় নাই, এরকম আমরা প্রত্যেকটা প্রচুর কেস দেখছি। ফলে এই যে অল্প সময়ের স্প্যান, এই সময়ে যাদের চান্স হইছে বা হয় নাই, এটা ডিফাইন করে না যে তুমি আসলে খারাপ নাকি ভালো। সেকেন্ড টাইম জানি এটা ধৈর্যের একটা খেলা, পুরোপুরি ধৈর্যের খেলা। যে এই খেলায় ধৈর্যটা ধরে রাখতে পারবে, যে এই খেলায় শেষ পর্যন্ত খালি দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকতে পারবে,
ভাই ওর পক্ষে চান্স পাওয়া কোনো ব্যাপারই না। আমরা সব সময় দেখছি যে স্টুডেন্ট ধৈর্য ধরে শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে পারছে, আমরা কখনোই দেখি নাই যে তাকে ব্যর্থ মনোরথে ফিরতে। ফলে আমরা জানি যে সেকেন্ড টাইম জার্নিতে আসলে কোন জায়গাগুলোতে খেয়াল রাখতে হয়। প্রথম পয়েন্ট হচ্ছে, প্রথমবার তোমরা বেশ কিছু ভুল করছো। ভুলগুলা কিন্তু অনেক রকম হয়, সবাই একরকম ভুল করো নাই। কেউ হয়তো অন্যান্য অনেক রাইটারের বই পড়তে গেছো, কেউ হয়তো যেভাবে পড়ার দরকার সেভাবে পড়ো নাই, অনেকে হচ্ছে এক্সাম দাও নাই এনাফ, ঠিক আছে, যার জন্য কোশ্চেন সলভিং ক্যাপাবিলিটি বাড়ে নাই। যেই সমস্যাগুলো তুমি ফার্স্ট টাইমে যে ভুলগুলো করছো, সেই ভুলগুলা আমরা এনশিওর করব যে সেকেন্ড টাইমে তুমি করবা না। আমাদের যে দায়িত্ব, এবং তোমাদের জন্য আরো একটা চমৎকার নিউজ আছে, যে আমি 13 বছর ধরে পড়াচ্ছি। কেমন হয় যে এইরকম 13 বছর ধরে পড়াচ্ছেন এমন আরো 2জন টিচার যারা অফলাইনে একেবারে লিজেন্ড পর্যায়ে, অফলাইনে 13 বছর ধরে একটা টিচার পড়াচ্ছেন, জাস্ট ইমাজিন। এবং তারা তাদের প্রফেশনাল লাইফেও মানে একেবারে উচ্চ ডিগ্রিও সম্পন্ন করে ফেলেছেন। সেরকম 2জন টিচার মেরিট লিস্টে অ্যাড হইতে যাচ্ছে, এবং এটা 7 তারিখ আমাদের সেলিব্রেশন, যারা চান্স পেয়েছে। এবং এখানে অনেকেই আসো যারা হচ্ছে ওই সাদা আপনের স্বপ্নটা দেখছিলা, এবং তোমাদের ওই স্বপ্নটা পূরণ হয় নাই। এবং আমি মনে হয় কয়েকদিন আগে একটা পডকাস্টে কথা বলতেছিলাম, সেখানে বলতেছিলাম যে তোমরা যারা আসলে মানে চান্স মিস করেছো, অনেকেই হচ্ছে আহ, আহ, বিভিন্ন কোচিং এ, আমাদের কোচিং ও যুক্ত ছিল, আমাদের সাথেও যুক্ত ছিল। কারণ একটা জিনিস তো ট্রু, যে যারা আসলে চেষ্টা করো সবাই আসলে চান্স পাই না আমরা। 1 লাখের উপর স্টুডেন্ট পরীক্ষা দেয়, সিট তো 5,500। ফলে দেখা যাচ্ছে যে অনেক বাচ্চা কাচ্চা, তোমাদের ভিতরে এমন বাচ্চা কাচ্চা আছে যারা আসলে জীবন দিয়ে চেষ্টা করছে, একেবারে চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই, স্টিল আল্লাহ তাকে দেয় নাই। তো এর পিছনে আহ, অনেকগুলা কারণ থাকে। একটা হচ্ছে এইচএসসি লেভেলে যদি একটু ল্যাকিংস রয়ে যায়, তাহলে এইচএসসির পরে যে সময়টা থাকে, এই সময়ে এত অল্প সময়ে আসলে অনেক বেশি চেষ্টা করলে আমরা অনেক সময় দেখছি যে হয় না। কিন্তু এই যে উইকনেসটা, এইটা কেটে যায় হচ্ছে সেকেন্ড টাইম জার্নিতে। কারণ যে আসলে ডেডিকেটেড, যে আসলে প্যাশনেট, সে ওই সেকেন্ড টাইম জার্নিতে যখন 1 বছরের বেশি সময় ধরে ওই চেষ্টাটা করে, তার পক্ষে চান্স পাওয়াটা কিন্তু তখন খুব ইজি হয়ে যায়। এইটা একটা। ফলে সেকেন্ড টাইম জার্নিতে ওই একটা কথাই আমি বারবার বলি, সেটা হচ্ছে পুরা জার্নিতে যে ধৈর্য ধরে দাঁতে দাঁত কামড়ায় পড়ে থাকতে পারবে, ওর পক্ষেই চান্স পাওয়া সম্ভব। এবং এক্ষেত্রে আমরা বাকি জিনিসগুলা নিয়েও কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমরা একটু মেডিলজি ওয়েবসাইটে আসছি। তো দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের কিন্তু স্টুডেন্ট অনেক বেশি ছিল না, মানে বাংলাদেশের সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার দ্বারা আমাদের ছিল না। তো স্টিল আমাদের রেজাল্টটা সবচেয়ে ভালো হয়েছে। মানে এটা আমাদের কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার, যে আমরা একটু দেখাই, যে দেখো সেকেন্ড টাইমে 7জন ডিএমসিয়ান। মানে আমি তখন চিন্তা করছিলাম যে আমার কাছে বা মেডিওলজিতে পেইড ব্যাচে 7জন ডিএমসিয়ান ছিল, তাইলে সর্বমোট ডিএমসিয়ান মনে হয় 15 জন বা 20 জন, আমি এরকম ডাউট করতেছিলাম। কিন্তু পরে আমি যখন জানলাম যে সর্বমোট ডিএমসিয়ান টোটাল 8 জন, তখন আমি আসলে অবাক হয়ে গেছি যে সেখানে 7জন মেডিওলজির সাথে যুক্ত ছিল। এখন তুমি আসলে বলতে পারো যে ভাইয়া, না এই ভাইয়াকে তো আমি অন্য একটা কোচিং এ দেখছি, এই আপুকে তো আমি অন্য একটা কোচিং এ দেখছি, তাহলে এইটা কিভাবে সম্ভব? তো এখানে একটু বলি যে এখন আসলে অনলাইনের যুগ। ভাইয়ারা আপুরা বিভিন্ন জায়গায় আসলে যুক্ত থাকেন। দেখা গেলো যে এক জায়গায় ফুল কোর্সে থাকেন, আরেক জায়গায় এক্সাম ব্যাচে থাকেন। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই, আমাদের এই যে শিহাব, এরপর এই যে আরাফাত, এরপর জেরিন, মোরসালিন, আদন, তারপর হচ্ছে তানজিম এবং নুজাত সুমেয়া, 7জনের 5জন আমাদের গোল্ড ডিগার্সে ছিল। গোল্ড ডিগার্স হচ্ছে ফুল কোর্স। আর 2জন ছিল হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে, বুঝছো? তাহলে সেই 2জন নিশ্চয়ই অন্য জায়গার ফুল কোর্সে ছিল। এখন মেইন ব্যাপার হচ্ছে এটা। ঠিক একইভাবে আমাদের কাছে এই যে শিহাব এবং আমাদের সুমাইয়া, সুমাইয়ার এই যে সুমাইয়ার বাসায় গেছিলাম আমরা, মানে ওর যে স্টোরিটা মানে সবচেয়ে বেশি ইন্সপায়ারিং এই জন্য যে আমাদের শিহাব এবং সুমাইয়া এই 2জন মানে ফার্স্ট 141তম এবং 218তম, এই 2জন হচ্ছে ফুল কোর্সে শুধু মেডিওলজিতে ছিল। মানে আবারও রিপিট করতেছি, ফুল কোর্স মানে যেখানে ক্লাস এক্সাম সব কিছু হয়, মানে ফুল। এর বাইরে হয়তো অন্য জায়গায় একটা এক্সাম বেঁচে ছিল, কিন্তু ফুল কোর্সে শুধুমাত্র এবং শুধুমাত্র মেডিওলজিতেই ছিল, মেডিওলজির ক্লাস করছে, অন্য কোথাও কিছু করে নাই। ফলে তোমাদের যাদের একটা কোশ্চেন থাকে যে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশনে আসলে যদি অনলাইনে পড়ি, এবং সেকেন্ড টাইমে বেশিরভাগ বাচ্চা কাচ্চা অনলাইনেই পড়ে। কারণ তোমরা নিজেরাও জানো, যে তোমরা দেখছো যে অফলাইনে আসলে যেটা হয় যে অনেক ডিটেলসে ক্লাস নেওয়া যায় না, যেটা সেকেন্ড টাইমে নেওয়া যায়। ফলে আমাদের যে টার্গেট বা আমাদের যে লক্ষ্য, যে পুরা সেকেন্ড টাইম জার্নি জুড়ে তোমাদেরকে আসলে, আমি বলছি যে প্রথম 6 মাস, জানুয়ারির 20 তারিখ শুরু করতেছি ভাইয়া, একেবারে জুন পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন পর্যন্ত আমরা, বা
আমরা রুটিন যেটা করতেছিলাম, আমি 3 মাসের রুটিন করছি, বাকি 3 মাস এখনো বাকি আছে। তো সেক্ষেত্রে জুনের আমি যদি রুটিন শেষ করতে পারি, কালকে বা পরশু রুটিন শেষ করব। 7 তারিখ যেহেতু সেলিব্রেশন, আমরা সেলিব্রেশনের পরে 10 তারিখ হচ্ছে তোমরা ফুল রুটিন পেয়ে যাবা। এখন আসো সেকেন্ড টাইমে আমাদের যে প্ল্যান, মানে খুব সিম্পল প্ল্যান, যে প্রথম 6 মাস দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা কবে হবে সেটা আমরা জানি না, ফলে প্রথম ফেজ যেটা ফার্স্ট ফেজ সেটাকে আমরা 6 মাস ধরছি, ফলে 6 মান্থ। আচ্ছা, এখানে আমরা আসলে ইংলিশ নিয়ে কথা শুনবো এবং নিশাতাপুর এক্সপিরিয়েন্স শুনবো, মিমাপুর এক্সপিরিয়েন্স শুনবো, যে সেকেন্ড টাইম বাচ্চারা কি প্রবলেম ফেস করে এবং সেখানে আমরা আসলে ওদেরকে কিভাবে হেল্প করতে যাচ্ছি। আমাদের আসিফ আছে এখানে, আসিফ আসলে খুব সুন্দরভাবে তোমাদের বুঝাই বলবে যে ও কিভাবে আসলে সেকেন্ড টাইম জার্নিতে 95তম হলো। হ্যাঁ, এবছর সম্ভবত টপ 100-তে মনে হয় আমরা কাউকে দেখি নাই সেকেন্ড টাইমার। তো আগের বছর কিন্তু টপ 100-তে ছিল, যেমন আসিফ গত বছর টপ 100-এর ভিতর ঢুকে গেছিল। তার আগের বছর আমাদের নামিরা, যদিও এটা আমাদের একটা কষ্ট যে 23 সালে একজন মানুষ, একজন স্টুডেন্ট সেকেন্ড টাইমে ডিএমসি তে চান্স পেল। আচ্ছা, নামিরাও 95তম হয়েছিল। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, যে আমাদের 2জন মেন্টর আছে, 23 সালে একজন সেকেন্ড টাইমার ডিএমসি তে চান্স পাইছিল, নামিরা ফারুকি 95তম। এই মেয়েটা এখন চট্টগ্রাম মেডিকেলে পড়ে, কারণ ওর বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামের বাচ্চাদের এখানে যদি কেউ চট্টগ্রামের থাকো তাহলে হাত তুলতে পারো। হোম সিকনেস মারাত্মক বেশি, এবং ও একমাত্র সেকেন্ড টাইমার যে ঢাকা মেডিকেলে চান্স পাইছে, ও চট্টগ্রাম মেডিকেলে চলে গেছে। আচ্ছা, আমাদের আসিফ ও 95তম হয়েছে, ও আমাদের ইনস্ট্রাক্টর। আমাদের নামিরা হচ্ছে আমাদের মেন্টর। অর্থাৎ এই মানুষগুলো আমাদের সাথে আমার মেডিওলজির সাথে আছে, তোমাদের সাথে আছে, অর্থাৎ তোমরা সবসময় এই মানুষদের ডাইরেক্ট বা সরাসরি গাইডেন্সটা পাবা। তো চলো আমরা একটু ফার্স্টে একটু বলি যে প্রথম 6 মাসে আমরা কি করতে চাই। প্রথম 6 মাসে আমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির 55টা চ্যাপ্টার আছে, তাই না? 55 চ্যাপ্টারে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া কয়টা ক্লাস হবে, প্রত্যেক চ্যাপ্টারে কি একটা ক্লাস নাকি 2টা ক্লাস? এইটা তো আসলে খুব কঠিন প্রশ্ন। কেন বলি, জৈব রসায়নের মতো চ্যাপ্টার আছে, আবার ধরো কি বলা যায়, বর্জ্য নিষ্কাশনের মতো চ্যাপ্টার আছে, বর্জ্য নিষ্কাশনের মতো পিচ্চি চ্যাপ্টার আছে। তুমি আমাকে বলো, জৈব রসায়নের মতো চ্যাপ্টারে আমরা 5টা ক্লাস নিব, কয়টা? 5টা। তো বর্জ্য নিষ্কাশন যে পিচ্চি চ্যাপ্টার, এখানে আমরা একটা ক্লাস নিব। ফলে এই টোটাল যে 55টা চ্যাপ্টার হবে, এখানে তুমি 70টা ক্লাস পাবা। কয়টা ক্লাস ভাইয়া? 70টা লাইভ ক্লাস পাবে, মেইন ক্লাস, অর্থাৎ এক্সট্রা রাইটারের বইয়ের উপর ক্লাস না, বা অনুশীলনের উপর ক্লাস না। এখানে তুমি 70টা ক্লাস পাবা। জিকে ইংলিশের উপর তুমি 35টা ক্লাস পাবা, অর্থাৎ টোটাল 105টা ক্লাস তুমি পেতে যাচ্ছ লাইভ ক্লাস এই প্রথম 6 মাসে। এটা কিন্তু শেষ না, এর বাইরেও এক্সারসাইজ, এক্সারসাইজের উপর ক্লাস হবে। এর বাইরে তোমার এক্সট্রা ইনফো, অর্থাৎ তোমার বোটানিতে অন্য যে রাইটার গুলো পড়া লাগে, জুলিস্ট অন্য যে রাইটার গুলো পড়া লাগে, কেমিস্ট্রিতে যেমন তোমার অন্য যে রাইটার গুলো পড়া লাগে, এক্সট্রা যে ইনফো, সেই ক্লাসগুলা, এই ক্লাসগুলো আমরা এখন রেকর্ড করা অলরেডি শুরু করছি। একবারে রিসেন্ট যে এডিশনের যে বইগুলা, সেই বইগুলা অনুযায়ী এই ক্লাসগুলা আমরা হচ্ছে, একটা মিনিট, হ্যাঁ, আমরা হচ্ছে রেকর্ড করা শুরু করছি। ফলে তোমার যখন ধরো জৈব রসায়ন ক্লাস 1 আমি তোমাকে দিয়ে দিলাম, জৈব রসায়ন ক্লাস 1-এর পরে জৈব রসায়নের যে এক্সারসাইজের যে রেকর্ড ক্লাস সেটা পেয়ে যাবা। আবার জৈব রসায়নের ওই অংশটুকু এক্সট্রা ইনফো কতটুকু পড়া লাগবে সেটার উপর প্রিসাইজ, মানে এই ক্লাসগুলো অনেক বড় হবে না, কারণ আমরা কখনোই চাই না যে এক্সট্রা ইনফো বা এক্সারসাইজ এই জিনিসগুলা, যেমন তুমি যখন প্র্যাকটিস করবা ভাইয়া, তুমি যখন প্র্যাকটিস করবা সবার আগে প্র্যাকটিস করবো হচ্ছে এক্সারসাইজ। কেন এক্সারসাইজ প্র্যাকটিস করবো বলো তো? বলো কেন এক্সারসাইজ প্র্যাকটিস করবা? কারণ যদি কমন আসে, আই রিপিট, যদি কমন আসে এক্সারসাইজ থেকে আসবে। এর বাইরে কোনো বাংলাদেশের কোনো প্র্যাকটিস বুক কোনো জায়গা থেকে প্রশ্ন কমন আসবে না, শুধুমাত্র এবং শুধুমাত্র এক্সারসাইজ থেকে প্রশ্ন কমন আসতে পারে। নাম্বার 1, এই জন্য প্র্যাকটিসের সবার আগে তুমি যাবে এক্সারসাইজে। এই জিনিসটা তো যেন তোমার মাথায় থাকে। মানে তোমরা প্রায় বলো না লাস্টে এসে পরীক্ষার আগে আগে, ভাই এক্সারসাইজ তো আমার সব পড়া হয় নাই, আমি তো সব পারি না, আমি যদি এক্সারসাইজ থেকে প্রশ্ন আসে আমার কি হবে? ভাই সেকেন্ড টাইম জানিতে তুই এক্সারসাইজ এতবার পড়বি, এতবার পড়বি, এতবার পড়বি, যে পরীক্ষার আগে তোর এই চিন্তাই করা লাগবে না, এক্সারসাইজের প্রশ্নের উত্তর তোর চোখের সামনে আসবে। তাহলে সাথে সাথে আরেকটা উত্তর দিয়ে দিই, যে এক্সারসাইজের ঠিক উত্তর শিখবো নাকি ভুল উত্তর শিখবো? ঠিক উত্তর শিখবা। কারণটা হচ্ছে একই প্রশ্ন 2 রাইটারের বইয়ে 2 রকম উত্তর। এখন তুমি কি বসে বসে এখন কোন রাইটারে ভুল আছে কোন রাইটারে ঠিক আছে এই সময় তোমার আছে? এটা তোমার কাজ? তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, ঠিকঠাক বেসিকটা ডেভেলপ করা। তো এর জন্য যেই কাজটা করবা তুমি ভাইয়া, এক্সারসাইজে সঠিক উত্তর সবসময় শিখবা। তো এই জায়গায় আমরা আসবো, আর এক্সট্রা ইনফো। তাহলে মেইনলি
ফার্স্ট ফেজে 105টা ক্লাস তুমি পাচ্ছ। তাহলে ভাই সপ্তাহে কয়টা ক্লাস হবে? লাইভ ক্লাস সপ্তাহে হবে 4টা, সপ্তাহে হবে 4টা, ঠিক আছে? লাইভ ক্লাস সপ্তাহে হবে 4টা, অর্থাৎ মেইন ক্লাস যেটা। এর বাইরে ওই ক্লাসের একটা এক্সট্রা ইনফো ক্লাস, মানে অন্য রাইটারের যা পড়তে হবে, এবং একটা এক্সারসাইজ ক্লাস, অনুশীলনী ব্যাখ্যা করে বুঝাই দেওয়া তোমাকে। কারণ একেবারে মানে সত্যি কথা বলতে কি, তোমাকে মুখে তুলেই আমরা খাওয়াই দিব। মানে আমাদের এন্ড থেকে তুমি এমন এমন জিনিস পাবা, এই যে লেভেলের রিপোর্টটা পাবা, তোমার জাস্ট যেটা করতে হবে যে নিজেকে জাস্ট মোটিভেটেড রাখতে হবে পুরো জার্নিতে। এবং সেইখানেও আমরা তোমাদের জন্য কল ইওর মেন্টর ফিচারটা রাখছি। কল ইওর মেন্টর ফিচারটা কি ভাইয়া? এবছর আমরা লস প্রজেক্টের শেষের দিকে এই ফিচারটা চালু করছিলাম। আমরা প্রথম দিকে টেকনিক্যাল জটিলতায় এটা চালু করতে পারি নাই, কিন্তু আমরা এই ফিচারটা চালু করার পরে আমরা যেটা খেয়াল করলাম যে এই ফিচারটা চমৎকারভাবে ওয়ার্ক করছে। কারণ কি, এই কল ইওর মেন্টরে সেকেন্ড টাইম আমরা একটা টাইম দিয়ে দিব যে তুমি বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত, বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি তোমার সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স পাইছে, গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাইছে, একটা ভালো মেডিকেলে চান্স পাইছে, এমন একজন মেন্টরকে তুমি কল দিতে পারবা। এর পিছনে কারণ কি? কারণ তুমি এখনই এটা ফেস করতেছো যে ভাইয়া হুট করে আমি হতাশ হয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমাকে দিয়ে কিছুই হবে না, বা আমার নিজের উপর ডাউট তৈরি হচ্ছে, বা আমার পড়তে বসতেছি একটু পরেই মনে হচ্ছে যে এত পড়ে লাভ কি, আমি তো চান্স পাবো না। এই যে ডাউটগুলা, এই ডাউটগুলার থেকে এই যে সেকেন্ড টাইমে যারা মেডিকেলে চান্স পাইছে, তারা এই জায়গায় ছিল, তোমার জায়গায় ছিল, ওই জায়গা থেকে রিকাভার করে আজকে তারা মেডিকেলে পড়তেছে, আজকে তাদের সাদা অ্যাপ্রনের স্বপ্নটা পূরণ হয়েছে, আজকে তারা ঢাকা মেডিকেলে পড়তেছে সেকেন্ড টাইম দিয়ে। সেই মানুষগুলোর সাথে তুমি কল দিয়ে কথা বলতে পারবা। কারণ অনেক সময় আসলে চ্যাটে আসলে মনের ভাব প্রকাশ করা যায় না, বা চ্যাটে আসলে কেউ একটা রিপ্লাই দিল সেটা আসলে বোঝা যায় না। ফলে আমাদের বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি মেন্টরকে কল দিয়ে তুমি একজন সেকেন্ড টাইম মেডিকেলে চান্স পাওয়া মেন্টরের সাথে তুমি কথা বলতে পারবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার। তাহলে কল ইওর মেন্টর সেকেন্ড টাইম এখন গেল। আর ক্লাস এইভাবে হবে। অনেক সময় ভাই ক্লাসের ডিউরেশন কত? প্রথম কথা হচ্ছে ঘড়ি ধরে মেডিওলজি পড়ায় না, মেডিওলজি পড়ায় হচ্ছে তোমার যতক্ষণ লাগবে ততক্ষণ। ক্লিয়ার? মানে তোমার মানে সোজা বাংলায় ক্লাসের ইয়া হবে দুইটা, ক্লাসের ফোকাস হবে দুইটা। সেটা হচ্ছে বেসিক, আর একটা হচ্ছে লাইন বাই লাইন। কেন আমি বলি, আমরা সব সময় চাই যে তোমাকে এক্সট্রা ইনফো দেওয়া হবে, এক্সারসাইজ দেওয়া হবে, কিন্তু এই জায়গায় তুমি অনেক বেশি সময় দিবা না। মানে এই জার্নিতে মানে সেকেন্ড টাইমে এই ভুলটা কইরো না। মানে সেকেন্ড টাইমে অনেকে কি করে যে আমাকে তো সেকেন্ড টাইমার, আমার 3 মার্ক কেটে যাবে। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন আছে, ভাইয়া আমার 3 মার্ক কাটবে নাকি 5 মার্ক কাটবে না কি হবে, আমার আসলে কি করা উচিত, তাই না? তো প্রথম পয়েন্ট হচ্ছে তোমার 3 মার্ক গত 2 বছর কাটছে, এবং এবছর মানে এইটা চেঞ্জ হওয়ার কোনো লজিক আমার মাথায় অন্তত নাই। ফলে মানে মোটামুটি শিওর থাকো যে 3 মার্কই কাটার কথা, মানে লজিক যেটা বলে বা যা কিছু, মানে 3 মার্কই থাকবে ইনশাল্লাহ। এবং মানে মোস্ট প্রবলেম মানে মোটামুটি 90 থেকে 95% সম্ভাবনা যে 3 মার্ক কাটবে। আচ্ছা, আর হচ্ছে তুমি যদি গভর্নমেন্ট, আবারও এই একটা কোশ্চেন আছে যে ভাইয়া আমি ভার্সিটিতে ভর্তি থাকলে, অনেকে প্রাইভেট মেডিকেলে ভর্তি থাকলে কয় মার্ক কাটা যাবে? শুধুমাত্র এবং শুধুমাত্র তুমি যদি গভর্নমেন্ট মেডিকেল এবং গভর্নমেন্ট ডেন্টাল কলেজে ভর্তি থাকো তখন তোমার 5 মার্ক কাটা যাবে, নাইলে তোমার 3 মার্কই কাটা যাবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা সবসময় তোমাকে বলবো যে এক্সট্রা ইনফো, আজকে থেকে বলে দিলাম যে এক্সট্রা ইনফো যে এক্সারসাইজ, এই দুইটা জায়গায় তুমি আসলে বেশি একটা জোর দিবা না, এগুলো পড়বা, তুমি পড়তে পড়তে হয়ে যাবে। খুব বেশি পড়া না, কিন্তু বসে বসে আমাকে আলিম স্যারের লাইন বাই লাইন পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো, বস হয়ে যাব। তখন সমস্যাটা কি হবে জানো? ধরো বোটানিতে তুমি হাসান স্যার পড়ছো, বোটানিতে তুমি আলিম স্যার পড়ছো, বোটানিতে তুমি আজিবুস স্যার পড়ছো, সব স্যারের বই তুমি পড়ছো, তারপর দেখবা যে মিনিমাম মানে একটা অধ্যায়ে মিনিমাম 40টা ইনফোতে ইয়া আছে, মানে তথ্যের ডিফারেন্স আছে। এখন তুমি কি করবা? এই 40টা ইনফোর তথ্যের ডিফারেন্স হাবি যাবে মুখস্থ করবা বসে বসে। নেভার ডু দ্যাট, এই কাজ কখনোই করতে যাবা না। এবং এইটাও চিন্তা করতে যাবা না সেকেন্ড টাইমার হইলে আমাকে দুনিয়ার সবকিছু জেনে নিতে হবে, ব্যাপারটা এমনও না। তোমরা বিগত বছর প্রশ্নগুলো দেখছো যে দুনিয়ার সবকিছু জানতে হয় না, দরকারি জিনিসটাই জানতে হয়। সবসময় একটা কথা বলি, প্রশ্ন সহজ হোক কঠিন হোক, ইম্পর্টেন্ট জায়গা থেকেই প্রশ্ন হয়। আমরা যে জায়গাগুলো দাগাই, তোদেরকে ফোকাস করে পড়াই, বারবার বুঝাই, সেই জায়গাগুলো থেকেই প্রশ্ন হয়। ফলে তোমার যে কাজ সেটা হচ্ছে বেসিক, আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিকটা ধরে ধরে পড়াবো, লাইন বাই লাইন পড়াবো।
কারণ লাইন বাই লাইন কেন পড়াবো, লাইন বাই না পড়লে আমি যদি তোমাকে না পড়াই, বুঝাই না পড়াই, তাহলে তোমার বেসিকটা ডেভেলপ হবে না। ফার্স্ট টাইমে তোমাদের চান্স পাওয়ার সবচেয়ে বড় কারণ আমি নিশ্চিতভাবে বলতে পারি, এখানে যারা আসিস তোদের সবচেয়ে বড় যে ল্যাকিং ছিল সেটা কি, তোদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কি হয়, কনফিউশন ক্রিয়েট হয়। তুই দেখবি যে পরীক্ষার হলে দাগাইতে যে ওইটা না ওইটা, এরকম কনফিউশনে পড়তেছি এবং যেটা দেখাচ্ছে ওইটাই ভুল যাচ্ছে। এই সমস্যাগুলো হয় তো যদি ক্রিস্টাল ক্লিয়ার বেসিক না থাকে, কনসেপ্ট ক্লিয়ার না থাকে। সেই জায়গাটাই মেডিলজির প্রধান ফোকাস, এবং মেডিলজি সবসময় এই কাজটা করে যে তোর কনসেপ্টটা ক্লিয়ার করা, ক্রিস্টাল ক্লিয়ার বেসিকটা তোর মাথায় ঢুকায় দেওয়া। এই কাজটা যদি করা যায় তাইলে আসলে তোর চান্স না পাওয়ার কোনো কারণ নাই, যদি তুই আসলে ডেডিকেটেড থাকিস। মানে এখানে মেইন ব্যাপারটা কি, যে মেডিলজি তার জীবন দিয়ে দিল, 100তে 100 দিল। মেডিলজি 100% দেওয়া সম্ভব, 100% দিল, কিন্তু স্টিল তুমি চান্স পাবা না যদি তোমার ওই আগ্রহ না থাকে। এবং মেডিলজি আসলে গত বছর দেখ, আমাদের গত বছর নতুন অনেক ফিচার লঞ্চ করছি আমরা, তো প্রত্যেকটা ফিচারে আমাদের একেবারে রিফাইন্ড ছিল না, কিছু বাগ ছিল, ফলে তোরা কিছু প্রবলেম, যারা আমাদের সাথে ছিলি কিছু প্রবলেম ফেস করছিস। এইবার আমরা যে চমৎকার কাজটা করছি সেটা হচ্ছে যে ফিচারগুলো আমরা আনছি প্রত্যেকটা ফিচার খুবই রিফাইন্ড। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো আমাদের 6.1 আমাদের এই ব্যাচটা থেকেই দেখাই। দেখ এখানে হচ্ছে আমরা এখানে আর্কাইভ ক্লাসগুলো অ্যাড করে দিছি। তো নরমালি সবাই কি করে, আর্কাইভ ক্লাস দেয়, আমরাও গত বছর আর্কাইভ ক্লাস দিছি, কিন্তু সাথে সাথে আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে দেখো তো ভাইয়া, এই যে জীববিজ্ঞান সকল পরীক্ষা, রসায়ন সকল পরীক্ষা, পদার্থবিজ্ঞান সকল পরীক্ষা, এখানে জিকে ইংলিশের পরীক্ষাগুলো অ্যাড করে দিব। অর্থাৎ শুধুমাত্র আর্কাইভ ক্লাস না, আর্কাইভ এক্সামও দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এবং সেকেন্ড টাইম ব্যাচ এখনো দেওয়া হয় নাই, কারণ সেকেন্ড টাইম ব্যাচের এটা নিয়ে আমরা কাজ করতেছি। আগামী 3 থেকে 4 দিনের ভিতর সেকেন্ড টাইম ব্যাচেও এই যে আর্কাইভ ক্লাসগুলো এবং আর্কাইভ এক্সামগুলো তুমি পেয়ে যাবা। ফলে যারা আসলে এখন থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করতে চাও, তোমরা কিন্তু এখন, কারণ দেখো আমি তোমাকে আর্কাইভ ক্লাস দিয়ে দিলাম, আর্কাইভ এক্সাম তোমাকে দিলাম না, তাহলে সমস্যাটা কি হবে, তুমি ক্লাস করলা, ক্লাস করে তো তুমি বুঝবা না যে তোমার আসলে পড়া হয়েছে কিনা। ফলে আলটিমেটলি একটা তোমার অনেক, তোমাদের এই কাজটা হয় কিনা বলতো, যে তুমি পড়াশোনা করছো, খুব পড়ছো, পড়ে পরীক্ষা দিতে গেছো, দেখছো যে 50 পাইছো 35, তখন মনে হবে যে, এবং তোমার কিন্তু পড়ার পর মনে হয়েছে যে আমার খুব ভালো পড়া হয়েছে, আমি 50, 45, 46, 48 পাবো, এরকম কনফিডেন্স নিয়ে গেছো, পাইছো 35, কেন বলতো, কারণ তুমি আসলে এনাফ প্র্যাকটিস করে যাও নি। তাহলে এনাফ প্র্যাকটিসের জন্য কি করতে হবে, চলো এইটা হচ্ছে মানে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য আমি বলবো যে একটা লাইফ চেঞ্জিং ফিচার। এবং এইখানে যে পরিমাণ প্রশ্ন আছে, মানে এত প্রশ্ন বাংলাদেশে আর কারো কাছে নাই, আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এই যে ডিজিটাল সেকশনে, এই যে দেখো আনলিমিটেড পরীক্ষা মেডিকেল, মানে এর আগে যেটা ছিল যে আমাদের এখানে সব জায়গার প্রশ্ন এক জায়গায় মার্চ করা ছিল, যার কারণে কি হইতো, যে যারা আমাদের আনলিমিটেড এক্সাম ফিচারটা ইউজ করছো, সেক্ষেত্রে মেডিকেলের বাইরেও ভার্সিটির কিছু প্রশ্ন চলে আসতো, যেটা আসলে তোমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতো। তো আমরা যেটা করছি, সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন শুধুমাত্র এবং শুধুমাত্র মেডিকেলের জন্য যে প্রশ্নগুলা উপযুক্ত সেই প্রশ্নগুলো এখানে রাখছি, এর বাইরে কোনো প্রশ্ন আমরা রাখি নাই, সব বাদ দিয়ে দিছি। ফলে এখানে এখন আনলিমিটেড এক্সাম সেকশনে তুমি জাস্ট আসবা, ধরো রসায়ন প্রথম পত্র তুমি সিলেক্ট করলা, করে তুমি তোমার অধ্যায়টা সিলেক্ট করলা, যে আমি গুণগত রসায়ন সিলেক্ট করলাম, করে তুমি এখানে প্রশ্নর সংখ্যা সিলেক্ট করতে পারবা, যে না ভাইয়া আমি 50টা প্রশ্ন এক্সাম দিতে চাই, এই যে 50টা, হ্যাঁ, এবং এখানে তুমি টাইম ফিক্স করতে পারবা, তবে আমি অনুরোধ করবো যে তুমি খুব অল্প টাইম ফিক্স করবা। তো এখানে চলে আসো, এখানে দেখো প্রশ্ন চলে আসছে, হ্যাঁ, কোন বক্তব্য শক্ত নয়, কোনটি ইলেকট্রন বিন্যাস, কোনটা ভুল, শিখা পরীক্ষা, তারপর হচ্ছে এই যে শনাক্তকরণ পরীক্ষা, অর্থাৎ সব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং সাথে সাথে একটু কোনটা ভুল কোনটা সত্য নয় এই ধরনের প্রশ্নের একটা মিশেল, মানে তুমি এখানে এমন প্রশ্ন পাবা যেই প্রশ্নগুলা তুমি সলভ করা শুরু করবা, এবং তারপর দেখো 50টা হয়ে গেল তোমার, তুমি কি করবা, এরপর নতুন করে আবার আসবা, নতুন কিছু প্রশ্ন চলে আসবে, মানে সবচেয়ে চমৎকার ব্যাপার এটা, এবং এইভাবে তুমি যতবার খুশি এক্সাম দিতে পারবা। মানে এই যে জিনিসটা, এবং তুমি এখানে দাগাইলা, দাগাই টাগায় চলে আসো, এই যে তোমার এখানে টাইমার উঠতেছে, তুমি সাবমিট বাটনে চাপ দিলা, এটা হচ্ছে সবচেয়ে চমৎকার ব্যাপার আমাদের, হ্যাঁ, যে সাবমিট বাটনে চাপ দেওয়ার পর পর তুমি সবাইটা সঠিক করছো, কয়টা ভুল করছো, নেগেটিভ কত, ব্ল্যাঙ্ক কত, তুমি কত সময় এক্সাম দিছো, তুমি কত পাইছো, এবং এখানে একটা গ্রাফ যে তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো, কয়টা রাইট, কয়টা রং। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা, যে তুমি কয়টা সঠিক করলা, হুম, তুমি ভুল, আমি সঠিক করছি সম্ভবত একটা, তাহলে একটাই আসছে, তারপর ভুল, সবই ভুল ছিল, আচ্ছা না সবই ভুল না, আমি 3টা দাগাইছিলাম, 2টা ভুল করছি, আর এই বাকি সব ব্ল্যাঙ্ক রাখছিলাম। তো এখানে তোমার জন্য যে ব্যাপারটা সেটা হচ্ছে
তোমার ফোকাস থাকবে যে কয়টা সঠিক করছে ওগুলো বাদ। এবং এই যে এক্সামের কিন্তু একটা রেকর্ড থেকে যাবে। এই যে প্রোফাইলে চলে আসো, প্রোফাইলে এসে রেজাল্টসে আসো, রেজাল্টসে এসে দেখো এই যে এক্সামগুলা, এখানে কিন্তু সবগুলা এই এই যে এক্সামটা, এই এক্সামের রেকর্ড নাই কিন্তু যত, কারণ এই প্র্যাকটিস যে এক্সামগুলা, এই এক্সামগুলোর রেকর্ড নাই, কিন্তু যত এক্সাম তুমি মেইন এক্সামগুলা দিবা প্রত্যেকটা এক্সামের এখানে কিন্তু দেখো ভাইয়া কত মার্ক, কত সলভ শিট এবং রেজাল্ট। এই রেজাল্টে ক্লিক করলে কতজন এক্সাম দিছে, হ্যাঁ এই যে রেজাল্টে ক্লিক করলা, তোমার এক্সামের যে লিডার বোর্ড, সেই লিডার বোর্ড চলে আসবে। যেহেতু অনেক স্টুডেন্ট এক্সাম দিছে ফলে লিডার বোর্ড আসতে একটু সময় লাগতেছে। তাহলে দেখো, তাইলে আচ্ছা, তাহলে দেখো এখানে সলভে চাপ দিলে তোমার কিন্তু পুরো সলভ শিটটা চলে আসবে, এই যে দেখো। তাহলে প্রত্যেকটা এক্সামের একটা রেকর্ড তোমার থাকতেছে, হয় না যে তুমি একটা এক্সাম দিলা তারপর তো এইটার কোনো রেকর্ড টেকর্ড নাই, ফলে তোমার যে ভুলগুলা সেই ভুলগুলা আসলে ভুলই থেকে গেল। তুমি যেটা করবা যে যখন অবসর সময় পাবা, সেকেন্ড টাইম জার্নি তো অনেক লম্বা সময়, তুমি যদি কাজে লাগাও তোমার হাতে কিন্তু ভালো সময় থাকবে। ফলে যখন তুমি অবসর সময় পাবা, সেই অবসর সময় তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই ভুলগুলা নিয়ে চলে আসবা। হ্যাঁ, তো এই ভুলগুলাতে এসে কোনগুলা ভুল করছো, এবং শুধু তা না কিন্তু ভাইয়া, এখানে কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা আছে, প্রত্যেকটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। দেখো ভাইয়া কোন স্যারের কত নাম্বার পেজ থেকে করা হয়েছে এবং তার ব্যাখ্যা, মানে এটা হচ্ছে সবচেয়ে চমৎকার ব্যাপার যে কোন স্যারের কত নাম্বার পেজ থেকে করা হয়েছে এবং তার ব্যাখ্যা। অর্থাৎ তোমাকে আসলে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করে বেড়ানো লাগতেছে না। এবং এইখানে তুমি ধরো 100টা এক্সাম দিলে, 100টা এক্সামের রেকর্ড ওই রেজাল্ট রেকর্ড থেকে, এবং তোমার কাজ হবে যত ভুল আছে সব ভুল একটু সুন্দরভাবে দেখে ফেলা, এগুলো মার্ক করে ফেলা। বইতে তুমি অন্য কোনো কালি দিয়ে মার্ক করে ফেলতে পারো। সেক্ষেত্রে যেটা হবে যে ফিউচারে ওই টপিকটা, ওই জায়গাটা তুমি এমন ভাবে পড়বা যে ওই জায়গাটা তোমার যেন সবচেয়ে শক্তির জায়গা হয়। অর্থাৎ যা তুমি পারো সেটা নিয়ে বেশি লাফালাফি করবা না, যেটা তুমি পারো না ওইটা এমন ভাবে পড়ে ফেলার চেষ্টা করবা, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবা। এখন এআই আছে, চ্যাট জিপিটি আছে, যা খুশি আছে, মেডিলোজি এআই আছে। তো মেডিলোজি আই এখনো আমরা লঞ্চ করছিলাম, কিন্তু স্টিল আমরা ওইটাকে আরো রিফাইন করতেছি। আমরা এবার প্রত্যেকটা ফিচার রিফাইন করে আনতেছি যাতে কোনো বাগ না থাকে, যেন তোমরা ওয়েবসাইটে কোনো রকম প্রবলেম ফেস না করো। মানে আমাদের ওয়েবসাইটটা আমাদের সবচেয়ে শক্তির জায়গা, যেখানে তুমি 2 লাখের বেশি প্রশ্নে আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, 2 লাখের বেশি প্রশ্নে ভাইয়া আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবা। এর বাইরে তোমরা আনলিমিটেড পোলটা সম্পর্কে জানো, এই যে পোল গেম খেলতে ক্লিক করো। এই যে পোল গেমে তুমি যখন আসবা একটু খেয়াল করো, বিগত বছরের মেডিকেলের প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন, মানবিক গুণাবলী, এইগুলো অ্যাড করা আছে। শুধু তা না ভাইয়া, এই যে দেখছো জিপিএ, জিপিএ জিনিসটা কি জানো? আমাদের প্রত্যেকটা এক্সামে হয় না যে তোমার জিপিএ 5 নাই, অর্থাৎ তোমার মেডিকেলে যে 100 মার্ক, এসএসসি জিপিএ কে 8 দিয়ে গুণ দিতে হয়, এসএসসি জিপিএ কে 12 দিয়ে গুণ দিতে হয়, এতে 100 নাই। তোমার কত আছে ভাইয়া? তোমার আছে 98। তাহলে তোমার প্রত্যেকটা পরীক্ষা হবে 200 মার্কের মধ্যে, মানে 100 মার্কের এমসিকিউ আর 100 মার্কের জিপিএর নাম্বার, সেখানে 98। তাইলে তুমি মানে ওইখানে 2 মার্ক প্রতিদিন তোমার কেটে নেওয়া হবে। অর্থাৎ তোমার প্রত্যেকটা পরীক্ষা 100 মার্কের যে পরীক্ষাগুলা, নট 50 মার্কস, 100 মার্কসের পরীক্ষাগুলা হচ্ছে তোমার 200 মার্কের মধ্যে হবে। 200 মার্কের মধ্যে তোমার যদি জিপিএতে কম থাকে ওই কম নাম্বার সহ তোমার রেজাল্টটা দেওয়া হবে মেডিওলজিতে। ফলে এর কারণে যে ব্যাপারটা হবে যে তুমি কিন্তু অ্যাকচুয়াল তোমার পিকচারটা পাচ্ছ। এমনিতে তো সেকেন্ড টাইমাররা যারা, তোমরা 3 মার্ক তো কাটবেই, এর বাইরে জিপিএতে যদি এক্সট্রা নাম্বার তোমার কাটে সেটা আমরা কেটে নিব। ফলে যে সুবিধাটা হবে যে তোমার মানে অ্যাকচুয়াল মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার ঠিক যেভাবে নাম্বার আসবে এখানেও ঠিক তোমার সেভাবে নাম্বার আসবে। এবং তুমি আনলিমিটেড এক্সামটা তো তুমি দেখলা যে শুধুমাত্র এর আগে ভার্সিটির কিছু প্রশ্ন আসতো, সেগুলো এখন আসবে না, শুধুমাত্র মেডিকেলের প্রশ্ন আসবে, নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে এখানে তুমি অ্যাকচুয়ালি আনলিমিটেড বার পরীক্ষা দিতে পারবা। এখানে অনুশীলনের প্রশ্ন আছে, মেডিলজির এ যাবৎকালে সব প্রশ্ন আছে, আমাদের নিজেদের রেডি করা লাখের উপরে প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো আমরা বছরের পর বছর ধরে রেডি করছি, এবং তোমরা তার সুফলটা ইনশাআল্লাহ এখন পেতে যাচ্ছ। এবং আমার মনে হয় যে আমরা একটা সময় বলতাম যে তোমাকে সেকেন্ড টাইমার হিসেবে প্রচুর এক্সাম দিতে হবে, যত কোচিং এর যত বই আছে, যত প্রশ্ন আছে, যত প্র্যাকটিস বুক আছে সব সলভ করে ফেলতে হবে। কিন্তু এখন তোমার সেই সমস্যাটা নাই। কেন নাই ভাইয়া? নাই কারণ এখন আছে মেডিওলজির আনলিমিটেড এক্সাম। শুধুমাত্র আনলিমিটেড এক্সাম না, আনলিমিটেড পোল আছে। তুমি দেখো ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যে 24, ডেন্টাল 24, মেডিকেল 23, ডেন্টাল 23, অর্থাৎ প্রত্যেকটা বছরের প্রশ্ন এখানে দেওয়া আছে। এই যে তুমি পোলে ঢুকবা, একটু দাঁড়াও, তাহলে মেডিওলজি পোল, আচ্ছা পোলটা এখনো কোনো কাজ করতেছে কিনা আমাকে একটু জানতে হবে। হ্যাঁ, না ঠিক আছে। এই যে পোলে আসো, পোলে এসে তুমি রেডিতে চাপ দাও,
এখানে তোমার একটার পর একটা প্রশ্ন আসতে থাকবে, এই যেমন কোন কোন ঈশ্বরকরণ নামে পরিচিত, এভাবে যখন প্রশ্ন আসবে এখানে 4টা অপশন আসবে এবং একটা টিক টিক শব্দ হবে যাতে তুমি বুঝতে পারো যে তোমার তাড়া আছে। এবং তুমি যখন দাগ দিবা, তুমি যখন নেক্সট তুমি ক্লিক করলা, দেখো এরপর প্রশ্নটা আসলো। এবং এখানে কিন্তু তুমি ধরো অ্যানিমেশন চাও না, স্কিপে চাপ দিতে পারবা। স্কিপে চাপ দিলে যে অ্যানিমেশনে আমি সময় ব্যয় করতে চাই না, তখন তুমি তোমার দাগ দিলা, দাগ দিলে দেখো যে কারেক্ট আনসার চলে আসলো, একটা অ্যানিমেশন আসলো। এবং যদি ভুল দাগ দাও, একটা ভুল দাগ দেওয়া যাচ্ছে না, ধরো আমার এখানে ভুল দাগ দিই একটা, এই যে দেখো, এই যে দেখো আমরা এখানে একটা ভুল দাগাইতে চাই, ধরো মহাবিশ্বে গ্যালাক্সি বেশি, তাহলে আমি ভুল দাগাইছি, দেখো এখানে রং অ্যান্সার, রং অ্যান্সার, এবং এখানে একটা অ্যানিমেশন দিবে। এভাবে তুমি মজার ছলে যখন তোমার অবসর সময়, তখন যে অবসর সময়টা তুমি কাটাবো হচ্ছে পোল গেম খেলে। আর একটা টপিক, একটা এক্সাম যখন তুমি দিবা, তারপর এসেই তুমি, একটু দাঁড়াও আমি এটা কেটে দিই, তারপর এসে তুমি চলে আসবা হচ্ছে আমাদের আনলিমিটেড এক্সাম সেকশনে। এই যে, এবং শুধু তা না, আমাদের যে ডিজিটাল দাগানো বই, আমাদের ডিজিটাল দাগানো বইটা আল্লাহর রহমতে মানে সবচেয়ে সুন্দর এবং পারফেক্ট একটা বই। কেন পারফেক্ট বই তোমাকে একটু দেখাই, দেখো। এবং এই যে ডিজিটাল দাগানো বইয়ের যে ফিচারটা, বিলিভ মি ভাইয়া, এই ফিচারটা তোমার আসলে গেম চেঞ্জিং একটা ফিচার, লাইফ চেঞ্জিং একটা ফিচার হতে যাচ্ছে। জাস্ট একটু মনোযোগ দাও ভাইয়া, একটু দেখো যে এইরকম জিনিস তুমি এর আগে কোথাও দেখছো কিনা। ডিজিটাল দাগানো বই, আমরা কোন ইসে যাব, ধরো আমরা রসায়ন দ্বিতীয় পত্রে গেলাম, ডিজিটাল মূল বই। দেখো, তো তুমি এখানে চলে আসবা, এসে তুমি তোমার অধ্যায় সিলেক্ট করবা। ধরো তুমি সিলেক্ট করলা পরিবেশ রসায়ন, ওকে, পরিবেশ রসায়ন সিলেক্ট করে তুমি লেখক সিলেক্ট করলা, যে আমরা হাজারি স্যারের বই পড়ি, আমরা হাজারি স্যার সিলেক্ট করলাম। তুমি কিন্তু চাইলে আমাদের কবি স্যারও সিলেক্ট করতে পারবা। হ্যাঁ, সিলেক্ট করে তুমি লেটেস্ট ভার্সনটা, এখান থেকে তুমি ভার্সনও সিলেক্ট করতে পারবা। কেন ভার্সন সিলেক্ট করতে পারবা? কারণ তোমাদের অনেক সময় ভাইয়া 23 সালের বইয়ে এই ইনফোটা ছিল, 24 সালে নাই, 24 সালে একটা ছিল, 25 সালে নাই। এটা আজমল স্যার এই খেলাটা সবচেয়ে বেশি খেলে, তোমরা জানো। তো এই খেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি যেটা করবা, তুমি কিন্তু এখান থেকে দেখতে পারবা, ঠিক আছে? এই যে দেখো, তাহলে আমরা এই যে, যেহেতু মেডিলজির, এখানে মেডিলজির আমরা এই ভার্সনে চলে আসলাম। এখানে হচ্ছে তুমি আমাদের দাগানো বইটা পেয়ে গেলা, ঠিক আছে? এখানে আমাদের যে দাগানো বই, এবং দাগানো বইয়ের সাথে একটু খেয়াল করো যে তুমি আসছো বায়ুমণ্ডলের গঠন উপাদান টপিকে, তুমি এটা পড়তেছো। এখন এই টপিকের ক্লাসটা তুমি করতে চাও, তুমি ক্লাসে চাপ দিবা। দেখো ভাইয়া, তুমি যখন এই মেডিলজি সেকশনে চলে আসলা, এখানে একাডেমিক সেকশন আছে যারা আসলে প্রি মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য, কিন্তু তুমি এখানে চলে আসো, দেখো এই যে দেখো 13 মিনিট থেকে আমরা বায়ুমণ্ডলের গঠন উপাদান পড়াইছি, দেখছো? অর্থাৎ এখানে কিন্তু তুমি যে টপিকের দাগানো বই পড়তেছো, ওই ক্লাসে চাপ দিলে ঠিক ওই টপিকের ক্লাসটা পেলে হবে, এবং গত বছরের আর্কাইভ ক্লাস থেকে। ওকে, ফলে গত বছরের আর্কাইভ ক্লাস থেকে ওই টপিকের ক্লাসটা পেলে হইল। এখন আসো, আচ্ছা আমরা এখানে আসি। আচ্ছা ওয়েট, আচ্ছা আমরা একটু আবার যাই। তাহলে ডিজিটাল দাগানো বই আমরা সেকেন্ড পেপারে ছিলাম, কেমিস্ট্রি। তো আমরা এখানে অধ্যায় সিলেক্ট করব হচ্ছে পরিবেশ রসায়ন। তারপর হচ্ছে আমরা টপিক সিলেক্ট করলাম। টপিক সিলেক্ট করার দরকার নেই, তুমি সকল টপিকেই থাকো, এখান থেকে তুমি দাগানো বই থেকেই তুমি এটা ইয়া করতে পারবা। এখন দেখো ভাইয়া, এই যে বায়ুমণ্ডলের গঠন উপাদানে আমরা ছিলাম, তাই তো? বায়ুমণ্ডলের গঠন উপাদানে, তো এখানে আমরা একটু ভার্সনে আসি, মেডিলজি, মেডিকেল মেডিলজি 2025। আচ্ছা, তো এখানে দেখো মেডিকেলের, মানে এইটা কিন্তু একটা পেইড ভার্সন, অর্থাৎ এই যে ডিজিটাল দাগানো বই, এটা একটা পেইড সাবস্ক্রিপশনের একটা প্যাকেজ। কিন্তু মেডিলজি এক্স এপি পাঠশালা, তাদের সাথে আমরা একটা কোলাবোরেশনে আছি, যার জন্য মেডিলজির গোল্ডিগার্সের যে বাচ্চারা, সেটা এই যে সার্ভিসটা এটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো চলে আসো, তুমি বায়ুমণ্ডলের গঠন উপাদান, তুমি পরীক্ষাতে চাপ দিবা। পরীক্ষাতে চাপ দিলে এই যে তুমি এখানে মেডিকেলে চলে আসবা, তুমি কিন্তু মেডিকেলের জন্য পরীক্ষা দিবা। হ্যাঁ, তখন তুমি এখানে চাপ দিয়ে ঠিক এই টপিকের উপর দেখো, আবহাওয়া, ভূপৃষ্ঠতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপরে গেলে কত ডিগ্রি কমে যায়, সবচেয়ে বেশি মানে ওজন থাকে কোন স্তরে, অর্থাৎ ঠিক ওই টপিকের উপর তুমি একটা এক্সাম দিয়ে দিতে পারবা। মানে তুমি একটা টপিকে ঢুকবা, দাগানো বই পড়তে পারবা, ওই টপিকের উপর ক্লাস করতে পারবা, এবং ওই টপিকের উপর এক্সাম দিতে পারবা। এটা এক বইয়ের মধ্যে, অর্থাৎ এক বইয়ের মধ্যে সব পড়াশোনা। এবং এই পুরা সার্ভিসটা
যারা আমাদের গোল্ড ডিগার্সে ভর্তি হবে তাদের জন্য কমপ্লিটলি ফ্রি, অর্থাৎ এটা আলাদাভাবে সাবস্ক্রিপশন মডেলে, এখানে মান্থলি সাবস্ক্রিপশন আছে, প্রতি মাসে একটা পেমেন্ট করতে হয়, সেটা কিচ্ছু লাগবে না। তোমরা মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত এই ডিজিটাল দাগানো বইয়ের যে ফিচার, আল্লাহর রহমতে সেই ফিচারটা পাবে। অর্থাৎ এই ডিজিটাল দাগানো বইটা যদি কেউ ঠিকঠাক ইউটিলাইজ করতে পারে এবং আনলিমিটেড এক্সাম ফিচারটা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারে, বিলিভ মি ভাইয়া, তার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। মানে এই দুইটা ফিচারই তোমাকে চান্স পাবে ইনশাআল্লাহ। অর্থাৎ একটা কথা বলে না যে অনলাইন আসলে তোমার ক্ষতি করে, অনলাইনে এসে রিলস দেখতে হয়, এইটা দেখতে হয়, ওইটা দেখতে হয়। এর জন্য আমরা যেটা করছি যে ওয়েবসাইটে এসে তুমি সব করতে পারবা দরকারি। তোমার ওয়েবসাইটে তুমি ক্লাস করতে পারবা, ওয়েবসাইটে তুমি এক্সাম দিতে পারবা। আমি একটু আসি, দেখো তুমি যখন কোর্সে ঢুকলা, হ্যাঁ, এই যে জীববিজ্ঞান টপিকে আসলা, এখানে কিন্তু লাইভ ক্লাস যদি হয়, এখানে এরকম আজকে তো লাইভ ক্লাস নাই, এখানে সুন্দর করে এটা ব্লিঙ্ক করবে, ফলে বুঝতে পারবা কোনটা লাইভ ক্লাস। লাইভ পরীক্ষার এখানে সুন্দর করে ব্লিঙ্ক করবে এবং উপরেই লাইভ ক্লাস এবং লাইভ এক্সামের একটা ট্যাব থাকবে, সেখানে আসলেই তুমি লাইভ ক্লাস করতে পারবা এবং লাইভ এক্সাম দিতে পারবা। ফেসবুকে ক্লাস করা যাবে, কিন্তু যাদের ফেসবুক আইডি যারা ইউজ করতে চাও না, যারা ফেসবুক ইউজ করবা না, তাদের জন্য এখানে তোমরা লাইভ ক্লাসটা করতে পারবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে যারা ফেসবুকে ক্লাস করতে চাও না তারা কিন্তু এখানে লাইভ ক্লাসটা করতে পারবে, এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার হচ্ছে এক্সাম সব এখানে দিতে পারবা, শুধুমাত্র লাইভ পরীক্ষা তুমি দিতে পারবা না, তুমি আনলিমিটেড এক্সাম দিতে পারবা, তুমি আনলিমিটেড পোল সলভ করতে পারবা এবং তুমি ডিজিটাল দাগানো বইয়ের ফিচারটা পাচ্ছ। আমার মনে হয় যে এই ব্যাপারগুলা তোমার কেমন লাগছে একটু আমাদের কমেন্ট করে বলতে পারো। এই ব্যাপারগুলা তোমাদের ডিজিটাল দাগানো বই এবং আনলিমিটেড এক্সাম ফিচারটা তোমাদের কেমন লাগছে একটু জানাও। আচ্ছা, তো আমরা একটু আমাদের স্লাইডে চলে যাই যে আমরা আসলে আমাদের টিচার প্যানেল কারা। তো এখানে একটু বলি যে আমি হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি, বেশিরভাগ চ্যাপ্টার আমি পড়াবো, সব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারও আমি পড়াবো এবং আমি 13 বছর ধরে পড়াচ্ছি, এবং শুধু তা না, সেকেন্ড টাইম ব্যাচের মেইন দায়িত্ব আমি থাকবো। অর্থাৎ যেইটা হয় যে এর আগের বছরগুলাতে আমি মেইন দায়িত্বে ছিলাম না, আমি জাস্ট উপর থেকে ইয়া করতাম, কিন্তু এখন থেকে এই সেকেন্ড টাইম ব্যাচটার দায়িত্ব পুরোটাই আমি নিতে যাচ্ছি। অর্থাৎ আমার সাথে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া 4জন ডিএমসিয়ান থাকবে, যারা হচ্ছে তোমাদেরকে সব সময় মেন্টর করবে। কারণ খেয়াল করো যে আমার পক্ষে তো 24/7 তোমাকে হেল্প করা সম্ভব না, তাই না? তো আমি যেহেতু আমি বিজি মানুষ, ফলে আমি যেটা করব যে ওই 4জন তোমাকে হেল্প করতেছে কিনা সব সময়, এবং ডিএমসিয়ান সেকেন্ড টাইমার, সেইটা আমি অলওয়েজ মেন্টর করবো, এবং প্রতিদিন আমি 1 ঘন্টা হইলেও সেকেন্ড টাইম ব্যাচে সময় দিব। এইটা হবে, এবং এই একটা জিনিসই তোমার মেডিলজিকে অন্য সবকিছু থেকে ইউনিক করছে। কারণ কি, যে আমার পক্ষে আমি যদি বলি যে আমি সব সময় তোমাকে সময় দিব, এটা তো সম্ভব না, কিন্তু সেকেন্ড টাইম ডিএমসিয়ানরা তোমায় সবসময় পরামর্শ পাইতে পারবা। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এর বাইরে জীবন ভাইয়া ফিজিক্স মনে হয় 4টা-5টা চ্যাপ্টার বাদে সব ক্লাস নেবেন। এর বাইরে হচ্ছে নিশাত আপু ইংলিশ সব ক্লাস নেবেন, মিমাপু জিকে সব ক্লাস নেবেন। আমরা একটু ইংলিশ আসলে কিভাবে পড়ানো হবে বা তোমাদের আসলে পুরোপুরি কাভার হবে কিনা সেটা, এবং সাথে সাথে নিশাত আপু কিছু গাইডলাইনও দিবেন তোমাদের। মিমাপু হচ্ছে জিকে নিয়ে কথা বলবেন। নিশাত একটু ইংলিশ নিয়ে বলো আর গাইডলাইন। আসসালামু আলাইকুম, আমি নিশাত তাসনিম। আমি ঢাকা মেডিকেল কলেজে 4র্থ বর্ষে ছিলাম আর কি, আজকে পরীক্ষা শেষ হলো, মানে ফাইনাল ইয়ারে উঠে গেছি। এখন পঞ্চম বর্ষে তোমাদের সাথে 5 বছর আমার কাজ করা 5 বছরে পড়লো আর কি। তো তোমাদের যত প্রবলেম বা এত যাবৎকাল যত স্টুডেন্ট দেখেছি, সবার যদি জার্নির দিকে খেয়াল করি যে কিভাবে তারা পড়াশোনা করছে, কে ভালো করছে, কিভাবে করছে, তাদের একটু খারাপ হলো, তো সবকিছু অ্যানালাইসিস করলে কিন্তু একটা জিনিস দেখা যায়, অ্যাডমিশন টাইমে আসলে ধৈর্য ধরে রাখাটা মেইন। তুমি চিন্তা করো, তুমি একজন সেকেন্ড টাইমার, তুমি ফার্স্ট টাইমে, অনেকে আছো যারা প্রি মেডিকেল প্রিপারেশন নাও নাই, শুধুমাত্র এইচএসসির পর যে 3 মাস সময় পেয়েছো, এই সময় প্রিপারেশন নিয়েছো, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে মার্কসটা কিন্তু 60 থেকে 70-72 এরকমের মধ্যে আছে। সো তুমি মাত্র 3 মাসে যদি এত ভালো একটা মার্ক অবটেইন করতে পারো, তাইলে এখন তোমার হাতে, তুমি এখন থেকে যদি জানুয়ারি থেকে প্রিপারেশন শুরু করো, তাহলে এই যে 9-10 মাস সময় তুমি পাবা, বা আরো হয়তো বেশি পাবা, সেই ক্ষেত্রে তুমি যদি অ্যাকচুয়ালি অল্প অল্প করেও সারা বছর পড়তে থাকো, তোমার চান্স পাওয়া কি আটকাবে বলো? তোমাদের ক্ষেত্রে মেইন প্রবলেম যেটা হয়, হ্যাঁ, শুরুতে খুব মোটিভেশন নিয়ে, খুব এনার্জি নিয়ে শুরু করো। আমাদের ক্লাসেই দেখবা, তোমাদের ব্যাচে হয়তো একটা ব্যাচে প্রথম দিন 500 জন ক্লাস করছে, পরদিন 400, এভাবে একদম শেষ দিনে দেখা যায় 50 জন, 60 জন, 70 জন থাকে। তো এখানে মেইন তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি যাতে ফ্লো থেকে সরে না যাই, রেগুলার ক্লাসগুলো করছি কিনা,
তোমার হইতে পারে ক্লাসের দরকার নেই, কিন্তু সেকেন্ড টাইমার হিসেবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে নিজের পড়ার সময় দিতে হবে। তুমি জানো তোমার ক্ষেত্রে সব থেকে প্লাস পয়েন্ট, তুমি যেহেতু একবার এই সিচুয়েশনটার মধ্য দিয়ে পার করে এসেছো, তো তুমি জানো যে অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো কিভাবে করতে হয়, কোন সাবজেক্টটা কিভাবে পড়তে হয়, এক্সামগুলোর মার্ক ট্রেকিং সবকিছু তুমি জানো। তোমার শুধুমাত্র এখন দরকার ধৈর্য ধরে যে কয়টা দিন সময় আছে ইউটিলাইজ করা। শেষ পর্যন্ত তুমি টিকে থাকলে কিন্তু ভালো করে যাবে। যেখানে একজন ফার্স্ট টাইমার সে ক্রমাগত যুদ্ধ করতেছে যে আমি এই সাবজেক্টটা কিভাবে পড়বো, অনেকে ডিসিশন নিতে পারে না যে আমি মেডিকেল প্রিপারেশন নিব নাকি ভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং, ডিসিশন নিতে পারে না। সেই ক্ষেত্রে তুমি তো এখন সব, তুমি পথ চিনো, তোমার টার্গেট জানো, সবকিছু ডিফাইন্ড, জাস্ট তোমাকে ধৈর্য ধরতে হবে আর কিচ্ছু না। এবং এই ক্ষেত্রে সেকেন্ড টাইমাররা অনেক বেশি হতাশ হয়ে যাও, অনেক ইনফ্লুয়েন্স আছে। যেমন এখনই দেখো ফ্যামিলি থেকে তোমাকে কথা শোনানো শুরু করছে, ফ্যামিলি না হোক আশেপাশের লোকজন বলে এত পড়াশোনা করছে তারপরও চান্স হইলো না, অনেক ধরনের কথাবার্তা আশপাশ থেকে শোনা লাগে, তুমি হতাশ হয়ে পড়বা। বা এই দীর্ঘ পরিশ্রমে তুমি দেখবা যে আর ভাল লাগতেছে না, এর থেকে অনেকে হয়তো কোনো ভার্সিটিতে ভর্তি আসবো কোথাও, এর থেকে আমি যেখানে ভর্তি আছি সেখানে কন্টিনিউ করি। এই খারাপ দিনগুলোতে আমরা শুধু তোমার টিচার না, আমরা তোমার মেন্টর হিসেবে, বড় ভাই বোন হিসেবে তোমাদের পাশে থাকবো। যে কোনো সময় তোমরা আমাদেরকে পাবে, আমি না হোক সে সময় হয়তো অন্য একজন মেন্টর পাবে, সে যখন থাকবে না আমাকে পাবে, অর্থাৎ 24 ঘন্টা তুমি কাউকে না কাউকে পাবে। এখন আসো ইংলিশ নিয়ে আমাদের কি প্ল্যান। তো তোমাদের অনেকেই আছো যে অ্যাকচুয়ালি গতবার আসলে যে ব্যাপারটা হয়েছিল, জিকের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছিল, মানবিক গুণাবলী যুক্ত হয়েছিল, তো ওই ভয়ে হইলেও জিকে কিছু পড়ছিলাম। ইংলিশ আসলে শেষ পর্যন্ত আর এই প্যারার মধ্যে পড়া হয় নাই। অনেকে ভয় দেখাইছে ম্যাথ আসবে, তো এই ম্যাথ, এই মানবিক গুণাবলী, এই ঝামেলা ইংলিশ পড়া হয় নাই। এখন দেখো তোমরা যারা আসো, ম্যাক্সিমামের ক্ষেত্রে মার্কস কিন্তু ইংলিশে 15টার মধ্যে 10-এর কম আসছে, ম্যাক্সিমাম আমি বলতে পারি। তো এই ক্ষেত্রে আমার টার্গেটটা হবে তোমার সেই মার্কসটা যাতে 10 থেকে বেড়ে 14 বা 15 হয়। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? কিচ্ছু না, জাস্ট আমরা যেটা বলবো সেইটা শুনবা। দেখো তুমি হয়তো ভালো স্টুডেন্ট, বা তুমি যেই হও না কেন, তুমি পড়াশোনা করলে ভালো করবে, এটা কিন্তু সত্য। তোমার হয়তো কারো সাপোর্টও লাগবে না, তুমি ইউটিউব ঘেটে, এখন চ্যাট জিপিটি আছে, সবকিছু করে তুমি নিজের মতো করে পড়তে পারবা। বাট আমরা কেন, আমরা তোমার এই জার্নিটা সহজ করে দেওয়ার জন্য আছি। তোমার একটা চ্যাপ্টার পড়ে হয়তো নোট করতে গুছাইতে 2 ঘন্টা সময় লাগতো, সেটা আমরা রেডি করে দিচ্ছি তোমাকে। বা অনেক সময় আমি বুঝতে পারছি না কি পড়বো, অনেকে আছো যে সিলেবাসই জানো না, অনেক কিছু একসাথে পড়ে ফেলতেছো। তো এই ভুলগুলো যাতে না হয়, তোমার ঠিক যতটুকু দরকার ততটুকু গুছিয়ে দেবো, তোমার দায়িত্ব আমরা যেটা বলতেছি সেইটা শোনা, আর কিছু না। সেক্ষেত্রে আমাদের বেসিক প্ল্যানের মধ্যে ক্লাস থাকবে। তোমরা ইংলিশে প্রায় 25টার মতো, ফার্স্ট সিরিজে ইংলিশ শিখাতে 35টার মতো ক্লাস পাচ্ছ, অ্যাভারেজে 20টা ইংলিশ ক্লাস পাবে। তো তুমি এই 20টা ক্লাস মনোযোগ দিয়ে করবা। তোমার যদি মনে হয় যে না আমি আসলে পারি, ঠিক আছে, তোমার করার দরকার নেই, তারপর আমি বলবো ক্লাসটা একটু দেখো। কারণ ক্লাসের মধ্যে 2, 1, 3, 4, 5টা ইনফরমেশন শিখতে পারলেও কাজে লাগে। এরপর তুমি একটা ক্লাস করলা বা ক্লাস করলা না, তোমার দরকার নেই, অবশ্যই এক্সামে অ্যাটেন্ড করবা। এক্সামে অ্যাটেন্ড করবা এই জন্য বলতেছি কারণ দেখো তুমি একবার পরীক্ষা দিয়ে এসেছো, প্রথম কথা হল এক্সপিরিয়েন্স, দ্বিতীয় কথা তুমি এক্সামে যখন একটা কোশ্চেন ভুল করো বা একটা টপিকে তোমার ঝামেলা হয়, তুমি হয়তো একটা চ্যাপ্টার পড়েছো আসলে বুঝতেছো না প্রিপারেশন কেমন, তুমি কিন্তু একটা চ্যাপ্টার এক্সাম দিয়ে সেটা বুঝতে পারো। সেজন্য আমাদের আনলিমিটেড এক্সাম আছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট ডেইলি এক্সাম। কেন বলো তো? কারণ আনলিমিটেড এক্সামে তোমার হয়তো কোনো একটা টার্গেটেড চ্যাপ্টার বা কিছু পড়া থাকে না, কিন্তু তুমি যখন একটা ডেইলি এক্সামের জন্য পড়ছো, তুমি যে জিনিসটা তোমার পড়া দেওয়া আছে, তুমি জানো এক্সামের আগের দিন বা এক্সামের আগের টাইমে যেরকম পড়া হয়, অন্য সময় কিন্তু সেরকম পড়া হয় না। সো এক্সাম যেমন তোমার কোন জায়গাতে গ্যাপ আছে এটা বুঝতে সাহায্য করবে, তেমন তোমার পড়ার গতিটাকে অনেক বাড়িয়ে দিবে। তাইলে ক্লাস অ্যান্ড এক্সাম এটা তো একেবারে বেসিক ফিচার। এরপরে মেইন প্রবলেম ভোকাবুলারি মনে থাকে না। সেজন্য আমি গতবারেই গত মানে এই অ্যাডমিশন সিজনের লাস্ট 2 মাস 15 মিনিটস গেম চেঞ্জার চালিয়েছিলাম, যেখানে প্রত্যেক দিন 20 থেকে 30টা করে ভোকাবুলারি দিব। জাস্ট তুমি দিনের মধ্যে 15 মিনিট আমাকে দিবা, মুখস্থ করার দরকার নেই, আমি যেটা দিব তুমি জাস্ট ওই 15 মিনিট ওটা রিডিং দিবা। এই জিনিসটা আমি গতবার প্রায় 3বার শেষ করেছিলাম। তো যারা এবার পরীক্ষা দিয়েছে ভালো করেছে, জিজ্ঞেস করো কতখানি ইফেক্টিভ ছিল। এরপরে অন্য সাবজেক্টের প্রেশারে জিকে ইংলিশ পড়া হয় না। সাধারণত দেখা যাবে জিকে বা ইংলিশ সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস থাকবে, অন্য দিনগুলোতে অন্য সাবজেক্টের ক্লাস আছে। বাট এই যে এত অল্প ক্লাস বা 2টা 3টা এক্সাম, তোমরা কিন্তু পড়তে চাও না এই দিনগুলো ছাড়া। তো যেহেতু প্রতিদিন পড়া হয় না, ইংলিশ জিকে অটোমেটিক পিছিয়ে যায়, সেটা যাতে না হয় এই জন্য আমাদের জিকেই প্ল্যানার আছে, যেখানে আমরা প্রত্যেক দিন ইংরেজি এবং জিকে থেকে 25 মার্কসের ছোট ছোট এক্সাম নিব। এর বাইরে
এই ছোট ছোট এক্সামগুলা একটা টপিক যখন শেষ হবে তখন কিন্তু প্রশ্ন ফাঁস এক্সাম হয়, যেটার নাম তোমরা অনেকে জানো। সো প্রশ্ন ফাঁস এক্সামও হবে, এবং এই ক্ষেত্রে সব থেকে বড় পজিটিভ দিক আমার দিক থেকে যেটা লাগে, যে তোমাকে যখন আমি একটা বই ধরিয়ে দিয়ে বলবো, বা বই তোমার কাছে নাই, জানো অ্যাডমিশন ইংলিশে ফিক্সড কোনো বই কিন্তু নাই, তোমাকে আমি এই টপিকটা পড়ে আসো এক্সাম নিব বললাম, তুমি কিন্তু প্রথমে ভয় পেয়ে যাও, কারণ এক এক বইতে এক এক রকম ইনফরমেশন, এখানে 2500 কোশ্চেন, এখানে 3000 কোশ্চেন, কি পড়বো বুঝতে পারি না। আমরা সিলেক্ট করে দিব যে তুমি এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে এই জায়গাগুলো পড়ে আসো, ওখান থেকেই কোশ্চেন করা হবে। এই জন্য এটার নাম প্রশ্ন ফাঁস এক্সাম। এবং তোমরা যারা অলরেডি পার্টিসিপেট করেছো এক্সামগুলোতে তারা জানো, আর যদি না জানো, তোমরা আমাদের কিছু জিনিস ফ্রি করে দেওয়া হয়েছে, আমাদের কিছু ক্লাস ফ্রি করা হয়েছে, ওয়েবসাইটে কিছু ফিচার, একটা দেখবা তোমাদের মূল বই সাবস্ক্রিপশন একটা ফ্রি করা হয়েছে। তোমরা একটু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করো। তোমার যদি মনে হয় যে আপু তো বলতেছে এখন আসলে ক্লাস কেমন হয় বুঝতেছি না, এক্সাম কেমন হয় বুঝতেছি না, তো আমাদের ইউটিউব চ্যানেলে যাও, মেডিলজির ইউটিউব চ্যানেল, আমাদের সবার ক্লাস সেখানে আছে, যেখানে ভালো লাগে সেখানে ভর্তি হও। এখনো কিন্তু আমাদের ক্লাস হইতে বেশ কয়েকদিন বাকি আছে, এবং তো অনেকে হয়তো প্রিপারেশন শুরু করতে আরো টাইম নিবা। আমি বলবো তুমি যে কয়দিন হাতে তুমি 5টা দিন নষ্ট করো, নষ্ট করে দেখো কোন জায়গাতে কিরকম ক্লাস হয়, সব ক্লাস দেখো, অ্যানালাইসিস করো, যে জায়গাটা ভালো লাগবে তুমি সেখানে ভর্তি হও। কারণ এটা জীবনের কি বলবো লাস্ট টাইমার, সেকেন্ড টাইমার না, আমি তোমাদের লাস্ট টাইমার বলবো, এই সুযোগ কখনো পাবে না। So, এইখানে কোনোভাবেই ভুল করা যাবে না, ঠিক আছে? তো যেখানে ভালো লাগে সেখানে ভর্তি হও। আর আমরা শুধু পড়াশোনা নিয়ে না, সব কিছু নিয়ে তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তোমরা যদি সহযোগী হও তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম, আমি ফারি এরব, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছি। আজকে আমারও প্রফ শেষ হয়েছে, সো থার্ড ইয়ার থেকে অফিসিয়ালি ফোর্থ ইয়ারের দিকে যাচ্ছি আমাদের সবার দোয়ায়। আমি মেডিওলজি জিকে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আগে আমি জিকে থেকে আলাদাভাবে আমি আগে একটু সেকেন্ড টাইম জার্নি নিয়ে কথা বলি। এখানে ধরো আসিফ একটু পর কথা বলবে, ও নিজে সেকেন্ড টাইম জার্নিটা এক্সপিরিয়েন্স করেছে, বাট আমি আগে তো আমার ফ্যামিলি নিয়ে বলে নিই। আমরা 5 বোন। তো আমার বোনদের মধ্যে আমার মেজো বোন হচ্ছে তোমার এই মেডিকেল প্রিপারেশন নেওয়া, অ্যান্ড ও সেকেন্ড টাইমার ছিল। তো আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন আমার বোন আর কি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে। থাকে না একটা সেকেন্ড টাইমারকে কাছ থেকে দেখা, এটার মতো প্যাথেটিক আমার মনে হয় আর কিছু নাই। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি ফ্যামিলির কিছু অ্যাটিটিউড ওর প্রতি চেঞ্জ হয়ে যাওয়া, তারপর আশেপাশের মানুষ, বিশেষ করে রিলেটিভসরা, যেরকম ধরো আমি তখন ছোট বলতে পারো ক্লাস 9-10-এ পড়ি। তো রিলেটিভের ফোন দিয়ে তুমি না পরীক্ষা দিয়েছিলা, কি রেজাল্ট হয়েছে, এই টাইপের কথাবার্তা। তা আমি ছোট, বাট আমারও হার্ট লাগতেছে যে আমার বোন কিভাবে বলতেছে। সো এই যে একটা সোশ্যাল স্টিগমাটা লেগে যাওয়া সেকেন্ড টাইমার হিসেবে, জাস্ট তুমি হয়তো ধরো সেকেন্ড টাইমে চান্স মিস করার পিছনে অনেক রিজন আছে। অনেক সময় এমন হয় তুমি তোমার 100% দিয়ে হয়তো আল্লাহ চায়নি, তাকদীর সাপোর্ট করেনি, এই জন্য চান্স মিস হয়ে গিয়েছে। বাট এই যে পুরো সেকেন্ড টাইম জার্নিটা, এটা অনেক আমার মনে হয় অনেক প্যাথেটিক কাটে। তো সেকেন্ড টাইম জার্নি ক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞেস করো যে আমি মেডিকেলে 3 বছর ধরে আছি, আমি নিজে আমার বোনকে দেখেছি সেকেন্ড টাইমে স্ট্রাগল করতে, তা আমাকে যদি জিজ্ঞেস করো যে আপু সেকেন্ড টাইমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আমি বলবো কনসিস্টেন্সি ধরে রাখা। ধরো আজকে জানুয়ারি মাস, তোমার ধরো আরো 8-9 মাস পর পরীক্ষা। এই যে 8-9 মাস নিজেকে ধরে রেখে পড়ানো, মানে ওই একই বই যেটা তুমি অলরেডি ধরো ইন্টারে পড়ে আসছো, 2 বছর 2.5 বছর পড়েছো, ওই সেম বই আরো 8-9 মাস পড়া, এর থেকে কষ্টের আমি মনে করি না আর কিছু হয়। আমার এমন মনে হতো যে আমার অ্যাডমিশন সময় যে উফ, আর 2টা দিন আল্লাহ আমি আর নিতে পারতেছি না। তো সেকেন্ড টাইমারদের জন্য এটা কতটুকু প্যাথেটিক আমি বুঝি। এখন সেকেন্ড টাইমার হিসেবে আমি তোমাকে বলবো যে এই যে কনসিস্টেন্সিটা ধরে রাখা প্লাস নিজেকে প্রতিদিন মোটিভেটেড রাখা, এটা তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেকেন্ডলি, তুমি পড়ে গেলা বাট পড়াটা ইফেক্টিভ হচ্ছে না, এই পড়েও কোনো লাভ নেই। সো তোমার স্ট্র্যাটেজিটা ঠিক হতে হবে। এখন সমস্যা কি, ধরো ফার্স্ট টাইমের ক্ষেত্রে আমি একটা ফার্স্ট টাইমার, আমি 4 দিক থেকে 4 ধরনের কথা শুনতাম। ধরো আমার অমুক ফ্রেন্ডের বোন, সে বলছে তুমি এভাবে পড়ো, আরেকজন বলছে এভাবে পড়ো, বাট আসলে কিভাবে পড়তে হবে সেটা কেউ ঠিক মতো বলতেছে না। প্লাস ধরো সবার বুঝার ক্ষমতা একরকম না, সবার পড়ার ক্ষমতা একরকম না, এক একজন এক এক রকম ভাবে বুঝে। সো তোমার ক্ষেত্রে আসলে কোনটা অ্যাপ্লিকেবল বা কোন ভাবে আগালে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো, এটা আসলে তোমাকে বুঝে নিতে হবে। কিন্তু ওই যে হাত ধরে পথ দেখিয়ে দেওয়ার কেউ নাই, আমাদের কারো এরকম বড় ভাই বোন নাই, বা ধরো কেউ চান্স পেয়ে গেলে ম্যাক্সিমাম পোলাপান আমি দেখছি মানে চান্স পাওয়ার আগে একরকম অ্যাটিটিউড থাকে, চান্স
মান্থস পর পর ওদেরকে জিজ্ঞেস করলে ওরা শেয়ারই করতে চায় না সেই স্ট্র্যাটেজি। তো যখন মেডিকেলতে এন্টার করি তখন আমি ভাইয়ার সাথে আমরা সবাই মিলে আলোচনা করেছি এরকম যে সেকেন্ড টাইম ব্যাচে শুধুমাত্র সেকেন্ড টাইম মেন্টর দেওয়া হবে, এবং শুধু সেকেন্ড টাইম মেন্টর এমন মেন্টর দেওয়া হবে যারা ধরো একদম দেশ সেরা রেজাল্ট করে এসেছে, যারা ওই সেকেন্ড টাইম জার্নিটাকে এক্সপিরিয়েন্স করেছে। এর মধ্যে ধরো আমাদের সেকেন্ড টাইমার ধরো যে হুমায়রা এর আগে কৃষিতে চান্স পেয়েছে। আবার এমন সেকেন্ড টাইমার আছে যারা হয়তো কোনো জায়গায় ভর্তি ছিল না, বাট পুরো ডেডিকেটেডলি মেডিকেলের জন্য ট্রাই করেছে, মেডিকোলজির সাথে ছিল, তারা তোমাদের মেন্টর হিসেবে আছে। এই পুরো জার্নিতে তারা তোমাকে জাস্ট গাইডলাইন দিবে কিভাবে পড়তে হবে, কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাতে হবে, প্রতিদিন কিভাবে নিজের নার্ভ ধরে রাখতে হবে। 7 দিন পড়ছো, পরের 2 দিন পড়তে ইচ্ছা করতেছে না, ওই পরের 2 দিন যদি তোমার পড়তে ইচ্ছা করে না, ওই 2 দিনকে কিভাবে ইউটিলাইজ করতে হবে ওরা তোমাকে বলে দিবে। আমি হুমায়রা, তুমি ভাই হুমায়রার কথা বলেছে, হুমায়রা, আসিফ ওরা গতবার আমাদের মেন্টরিং করেছে। আমি হুমায়রার মতো সময় দিতে আর কোনো সেকেন্ড টাইমারকে দেখিনি। আমার মনে হচ্ছিল যে এরা মানে এর নিজের ভাই বোনের মতো। ও যে পরিমাণ ইনসেইন পরিশ্রম করেছে, প্রত্যেকটা সেকেন্ড টাইমার যারা আমাদের ব্যাচে ছিল ওরা সবাই ওকে মনে রেখেছে, অ্যান্ড যারা আসলে ওর স্ট্র্যাটেজিটা ফলো করে এগিয়েছে তারা একটা ভালো রেজাল্টও করেছে। এই জন্য সেকেন্ড টাইমার হিসেবে আপু তোমাকে একটা পরামর্শ দিব, দেখো নিউ ইয়ার অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের সবাই একটা থাকে না নিউ ইয়ার রেজলিউশন। তোমার এবারের নিউ ইয়ার রেজলিউশন যাতে এটা হয় যে আমার এর পরের নিউ ইয়ারটা আমি ইনশাল্লাহ আমার সাদা অ্যাপ্রনে কাটাবো। ধরো এই যে যারা 12 ডিসেম্বর পরীক্ষা দিয়ে 14 তারিখ চান্স পেয়ে গেল, ওদের সবার নিউ ইয়ারটা কেমন কাটছে জাস্ট ওদেরকে জিজ্ঞেস করো। আমি জানি তোমাদের খুবই মন খারাপ এটা নিয়ে, বাট আমি দোয়া করি তোমরা যদি এই কয়েকটা মাস জাস্ট নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ পরের নিউ ইয়ার তোমাদের হবে। জাস্ট নিজেকে এই প্রতিজ্ঞাটা করো। এই যে এখন একটু কষ্ট লেগে আছে, সবাই কথা শোনাচ্ছে, আশেপাশে থেকে অনেক ট্যান্ট্রাম শুনতেছো, জাস্ট মনে করো যে আমি এটাকে আমার নিজের স্ট্রেংথ বানাবো। যদি তুমি এটা নিজের স্ট্রেংথ বানাইতে পারো, ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবা। এখন আসি জিকে নিয়ে একটু কথা বলতে। জিকে যখন আমরা পড়তাম তখন জিকের একটা একটা মানে একটা ক্রাইটেরিয়া ছিল আগে জিকে থেকে এই ধরনের প্রশ্ন আসে, যেটা আমি তোমাকে বলি, মুক্তিযুদ্ধ পড়ে গেলে তুমি জিকেতে শিওরলি 4-5টা অ্যান্সার করতে পারতা। বাট এই যে 24-25 সেশন থেকে জিকে প্রশ্নগুলো একটু চেঞ্জ আসা শুরু করেছে। 25-26 এসে দেখেছি জিকে প্রশ্নগুলো আরো আরো সুন্দর এবং ভালো প্রশ্ন আসা শুরু করেছে। সো জিকের যে পুরো গতানুগতিক ক্রাইটেরিয়াটা ছিল বা যেভাবে আমরা পড়ে এসেছি, ওইটা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। অ্যান্ড এটা নিয়ে ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে কাজ করবো। এই মাস থেকে শুরু হয়ে যাবে আমার এবার জিকে নিয়ে। যদি তুমি প্ল্যান বলো, ফার্স্ট অফ অল তোমাদের সব ইন্টারেক্টিভ ক্লাস দেওয়া, যাতে তুমি জিকেটাকে ফিল করতে পারো। যেরকম তুমি দেখবা এবার মানচিত্র রিলেটেড অনেক প্রশ্ন গতবারও এসেছে, এবারও এসেছে। সো এবার আমরা মানচিত্রটাকে কিভাবে পুরোটা ইভালুয়েশন করা যায় আমরা সেটা শিখবো। সেকেন্ডলি তোমরা সবাই রিসেন্ট জিকে নিয়ে খুব প্যারা খাও। সো রিসেন্ট যত ইনফরমেশন ছোট ছোট করে যতভাবে তোমাদের দেওয়া যায় সবভাবে দিব। আপু অলরেডি ডেইলি জিকে প্ল্যানার নিয়ে কথা বলে গিয়েছে, জিকের জন্য আলাদা ডেডিকেটেড মেন্টর দিব। জিকে নিয়ে মানে আমি এবার ডিসাইড করেছি তোমাদের প্রতি মাসে জাস্ট সেকেন্ড টাইমারদের জন্য আমি আলাদা করে প্রতি 15 দিন পর পর তোমাদের জিকের পড়া নিব, যে কি পড়েছো 15 দিন আমার কাছে পড়া দেন। আমি ওই দিন ধরো 2-3 ঘন্টা থাকবো, 2-3 ঘন্টা তোমরা আমাকে র্যাপিড ফায়ার মধ্যে অ্যান্সার দিবা। সো আমি হোপ করি তোমরা যদি জাস্ট এই কয়েকটা দিন নিজের বেস্টটা দিয়ে, এমন না যে তোমার প্রত্যেকদিন 100% হইতে হবে, প্রত্যেকদিন নিজের 60% দিয়ে ট্রাই করো, ইনশাল্লাহ তুমি পারবা। একটা জিনিস মাথায় রাখবা, ফার্স্ট টাইমের এবং সেকেন্ড টাইমের মধ্যে সবচেয়ে থিন লাইনিং ডিফারেন্সটা হচ্ছে সেকেন্ড টাইমের কাছে সময় বেশি থাকে। সো বইয়ের প্রত্যেকটা আনাচে কানাচের সাথে যাতে তোমার পরিচিতি থাকে এটা তুমি ইনশিওর করবা। সেকেন্ডলি তোমার রিভিশন স্ট্র্যাটেজি যাতে বেস্ট থাকে, মানে তুমি যাতে ওই ফার্স্ট টাইমার যখন প্রিপারেশন না শুরু করবে তার আগে যে তোমার মিনিমাম 2টা রিভিশন হয়ে থাকে। এবং থার্ড নাম্বার হচ্ছে এক্সট্রা ইনফো, সেটা ফিজিক্সের হোক কেমিস্ট্রি এবার তুমি দেখেছো সঞ্জিত স্যার, গুহ স্যারের বই থেকে প্রশ্ন এসেছে, কবির স্যারের বই থেকে প্রশ্ন এসেছে। সো ফার্স্ট টাইমারদের সাথে কম্পিট করতে হইলে ওদের শুরু করার আগে তোমার যাতে এক্সট্রা ইনফোটা গুছানো হয়ে যায়, সেই জন্য মেডিওলজি যত এক্সট্রা ইনফো ক্লাস আছে খুবই কনসাইজ ক্লাস থেকে আমরা জানি আমরা কি পরিমাণ গুছানো ক্লাস নেই। সো ওগুলা করলে যাতে তোমার একটা কম্প্যাক্ট ভাবে সিলেবাসটা গুছানো থাকে। সো এখন আসিফ ওর পুরা সেকেন্ড টাইম জার্নি বলবে, ওর থেকে শুনো কিভাবে আগাতে হবে। আচ্ছা আমি একটু আসিফাই, তো এখানে একটু বলে রাখি যে মিম একটা ভালো পয়েন্ট বলছে যে সেকেন্ড টাইম ফার্স্ট টাইমের ভিতর ডিফারেন্সটা হচ্ছে সময়, অর্থাৎ সেকেন্ড টাইমের হাতে সময়টা বেশি থাকে এবং সময়ের চেয়ে মূল্যবান পৃথিবীতে আর কিচ্ছু নাই। ওই সময়কে ইউটিলাইজ করলে আসলে লাইফে অনেক কিছু করা পসিবল। তার ভিতরে একটা হচ্ছে সেকেন্ড টাইম জার্নিতে সাদা অ্যাপ্রনের স্বপ্ন পূরণ, সেটা খুব ভালোভাবে সম্ভব যদি তুমি সেকেন্ড টাইম জার্নিতে ঠিকঠাক সঠিক গাইডলাইনের মধ্যে থাকো। এই সঠিক গাইডলাইনটা আগে আসলে বলা লাগতো না, এখন বলা লাগে এই জন্য যে অনলাইনে আসলে এখন যেটা অনেক স্যাচুরেটেড হয়ে যাওয়ার কারণে অনেক প্ল্যাটফর্ম, অনেক পরামর্শ, ফলে ঠিকঠাক পরামর্শটা অনেক সময় পাওয়া যায় না। তো এর জন্য তুমি অন্তত মেডিওলজিতে থাকলে একটা ব্যাপার নিশ্চিত থাকতে পারো যে তুমি ভুল গাইডলাইনের শিকার হবা না, তুমি ঠিকঠাক পরামর্শ পাবা। তো সারা বাংলাদেশে 1 লাখের বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে
সেরা 100-তে ঢোকা অবশ্যই খুবই পরিশ্রমের কাজ, এবং সেখানে একজন সেকেন্ড টাইমার হিসেবে 3 মার্ক কেটে সেরা 100-তে ঢোকা এবার কেউ ঢুকতে পারে নাই। তো গত বছর ঢুকছিল, এবং আমাদের আসিফ গত বছর 95তম ছিল অ্যাজ এ সেকেন্ড টাইমার। তো আমরা একটু আসিফ আসলে কিভাবে এই জার্নিটা সফল করলো এবং বিশেষ করে সেকেন্ড টাইম জার্নিতে কি কি প্রতিবন্ধকতা আসে সেগুলো নিয়ে একটু আসিফ বলবো। আসসালামু আলাইকুম। আমি আজমাইন আসিফ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে, ব্যাচ K82। তো এখানে আমার আরেকটা পরিচয় হচ্ছে, ভাই বলল যে আমি সেকেন্ড টাইম দিয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, এন্ড আমার ন্যাশনাল মেরিট ছিল 95। তো এখন আমি কথা বলতে এসেছি, মানে সমধর্মী মানুষের কথা সমধর্মী মানুষের মনেই সাড়া জাগাবে, এটা নর্মাল। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, আশা করি ভালো লাগবে তোমাদের শুনতে। তো এই যে আমি আজকে এখানে দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলছি, আহ, মোটামুটি 2 বছর আগে আমিও এই অবস্থানটাতেই ছিলাম, তোমাদের অবস্থানেও আমি মানে তোমাদের অবস্থানেই ছিলাম আমি। আমারও চান্স হয়নি প্রথমবারে। তো প্রথমবার চান্স নেওয়ার পরে আমার মধ্যেও অনেক হাহাকার তৈরি হয়েছিল, খাওয়া দাওয়া ছেড়ে দিছিলাম এক প্রকারে। তো প্রচুর কান্নাকাটি করছি। আর আমার কাছে যেটা মনে হইতো যে আমি ছোটবেলা থেকে আসলে যে মানে যে ডাক্তারি পেশাটাকে খুব মানে খুবই পছন্দ করতাম, এন্ড আমার কাছে ডাক্তারদেরকে সুপারম্যান লাগতো। সো এই ব্যাপারটা থেকে আমার যখন চান্স হলো না প্রথমবারে, তো আমার একেবারে আমি পাগল হয়ে গেছিলাম, এক ধরনের পাগল হয়ে গেছিলাম। এন্ড এইখানে হচ্ছে আমি রাতে ঘুমাইতে পারতাম না, মানে চান্স পাওয়ার পরে, মানে সরি চান্স না হওয়ার পরে যখন রেজাল্ট দিল, আমার অনেক ফ্রেন্ড চান্স পেয়েছে, আমার হলো না। And আমি যখন রাতে ঘুমাতাম, মানে ঘুমাতে যেতাম আর কি, তখন মাথার মধ্যে একটা চিন্তাই ঘুরতো যে আমি সাদা অ্যাপ্রনটা পরতে পারছি না, আমার এই যোগ্যতাটা হয়নি। অ্যান্ড তখন খুবই খারাপ লাগতো আসলে। শুধু আমার যে পার্সোনালি খারাপ লাগতো এটা বিষয় না, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের অনেক কিছুই মানে অনেক কিছুই হচ্ছে মেনটেন করতে হয়। সো এখানে হচ্ছে বড় ভূমিকা একটা হচ্ছে পাশের বাসার আন্টি, দেন হচ্ছে রিলেটিভস, তো অনেক রকম কথা শোনায়। যদিও আমার ক্ষেত্রে এটা খুবই কম ছিল আলহামদুলিল্লাহ। বাট তোমরা এখানে যারা দেখতেছো লাইভটা, তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, এটা আমি বুঝি। সো ওদের হাত থেকে তো তোমরা রেহাই পাচ্ছ না। এই জন্য হচ্ছে আমি বলবো তোমরা একটু শান্ত মস্তিষ্কে থাকার চেষ্টা করবে এখন। তারপরে হচ্ছে এই সময়টাতে আহ, মানে তোমরা অনেক মন খারাপ করতেছো বুঝতেছি। তো এইটার জন্য আহ, মানে আমার সময় যেটা হয়েছিল আর কি, আমি যখন মেডিকেলে চান্স পাইলাম না, তখন আমার যে ভার্সিটির এক্সাম গুলো ছিল ওইগুলা একটু পরে ছিল আর কি, একটু দেরিতে হয়েছিল। তো দেরিতে হওয়াতে আমি টুকটাক প্রিপারেশন নিয়েছিলাম, হালকা পাতলা প্রিপারেশন নিয়ে এক্সাম গুলো অ্যাটেন্ড করছিলাম। তো তোমাদের এবার কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার দেখা গেছে যে অনেকের ইউনিভার্সিটি গুলোতে চান্স হয়ে গেছে, অথবা হবে, অথবা কারো হচ্ছে না। সো মানে দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আরো একটা বছর সুযোগ আছে। যদি তুমি ডেডিকেটেডলি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকাটা ভালো। তবে এমনও এখন সেকেন্ড টাইম অনেক দেখছি যারা কোথাও ভর্তি না হয়েও হচ্ছে সেকেন্ড টাইমে মেডিকেলে চান্স পাচ্ছে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা এখন মানসিকভাবে কিন্তু খুবই ভেঙে পড়ছো। এইটা থেকে তোমাদেরকে মানে নিজেদেরই স্ট্রং হতে হবে, নিজেদের একটা স্ট্রং জোন তৈরি করতে হবে। তো আমার সময় যেটা হয়েছিল, এই তো বললাম আমি এক্সাম দিলাম মেডিকেলে, আমার পরীক্ষা ভালো হয় নাই, তারপর রেজাল্ট হলো, তারপর আমার হইলো না চান্স। তারপর এখন কি, আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখনই আসলে বুঝে গেছিলাম, মানে পরীক্ষা দেওয়ার পরেই আর কি, যে আমার চান্স হবে না। তো হইলো না। তার ওই দিন থেকেই আমি আসলে মেন্টালি ডিটারমাইন্ড ছিলাম, যেহেতু আমি ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে ডাক্তার হব, অ্যান্ড আমার ফ্যামিলির খুবই একটা ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানানোর। আর এই সেকেন্ড টাইম জার্নিটা আরো আমার কাছে মানে এনজয়েবল ছিল, কিন্তু এটা হ্যাঁ আমি মোটামুটি এনজয় নিয়েই পড়ছি। এটার কারণ হচ্ছে আমার ভাইও মেডিকেলে পরীক্ষা দিয়ে চান্স পাইনি। সো এটা আসলে আমার কাছে মানে খুবই তীব্রভাবে আমার বুকের মধ্যে এটা গাচ্ছিল যে আমাকে সেকেন্ড টাইমে চান্স পেতেই হবে। তো সেখান থেকে আমার 95তম হওয়া। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে কটু কথাগুলা, এগুলা তোমরা এখন শুনো, এইগুলা শুনো, তোমার মধ্যে একটা স্পার্ক তৈরি হবে। এই স্পার্কটা দিয়েই তোমাকে হচ্ছে সামনে আগাইতে হবে। অ্যান্ড তোমাদের হচ্ছে
এখন অনেকেই আসো যারা মানে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নেওয়ার জন্য মানে খুবই তীব্রভাবে একেবারে মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছো, কিন্তু এই স্পার্কটা তোমাদের কতদিন থাকবে এটাই হচ্ছে দেখার বিষয়। সেকেন্ড টাইমে যে বিষয়টা আমাদের হয় সেটা হচ্ছে আমরা প্রথম দিকে যখন চান্স হলো না, আমাদের একটা মানে ছোটবেলা থেকে লালিত একটা স্বপ্ন, ফ্যামিলির স্বপ্ন, ইভেন আমরা যেহেতু অনেকেই এখানে যারা মেডিকেলে মোটামুটি প্রিপারেশন নিতে আসে ছোটবেলা থেকে কাইন্ড অফ টপার থাকে, মানে স্কুলের ফার্স্ট বয় ফার্স্ট গার্ল এরকম থাকে। তো যখন হলো না তখন তো মানে কষ্টের আর শেষ নাই। তো সেই জায়গা থেকে যখন তোমার চান্সটা হলো না তখন কিন্তু তুমি একেবারে মানে তোমার কি বলবো মানসিকভাবে তুমি প্রিপারেশন নেওয়ার জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছো যে না আমাকে প্রিপারেশনটা নিতে হবে, আমাকে চান্স পাইতে হবে। তো এইটা যে মানে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে সেই আসলে চান্সটা পাবে। এন্ড এইখানে যে ব্যাপারটা হলো যে তোমাকে শেষ পর্যন্ত 100% যে ধরে রাখতে হবে এইটা না। আমি তোমাদের জন্য টুকটাক একটু পরামর্শ দিব। সেটা হচ্ছে তোমরা এখন যারা তোমাদের মধ্যে যে স্পার্কটা আছে স্পার্কটা থাকা ভালো, কিন্তু আমি তোমাদেরকে এখন কিছুদিন রেস্ট করতে বলবো। কারণ আমি যেটা দেখছি আমার মানে পরীক্ষা দেওয়ার পর মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে আমি মোটামুটি মাসখানেকের মতো রেস্ট করছিলাম। তো আমাদের যেই এই ব্যাচটা চালু হচ্ছে এটা মানে 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে তোমাদের। তো মোটামুটি 1.5 মাসের মতো সময়। হ্যাঁ, তোমাদের পরীক্ষা ডিসেম্বরে হয়েছে। তো এই সময়টা আসলে রেস্টিং একটা ফেজ, যেটা তোমার মধ্যে আসলে মানে তোমার এনার্জি তোমার মধ্যে হচ্ছে সঞ্চয় করবে। সো এই এনার্জিটাকেই তোমার কাজে লাগাইতে হবে পরে। সো আমি বলবো এখন যারা মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য খুবই তীব্রভাবে মানে কি বলবো মানে খুবই তীব্রতার সাথে চেষ্টা করছো যে আমাকে সেকেন্ড টাইম করতেই হবে, তারা একটু শান্ত হও, একটু রেস্ট করো। আমাদের 20 তারিখ থেকে যে ব্যাচটা আসছে এটার সাথেও কন্টিনিউ করতে পারো। সো এখন তোমাদের হচ্ছে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে আমার সময় আমি আসলে কি করছিলাম। আমি তো চান্স হলো না, চান্স না হওয়ার পরে আমি অনেকগুলো ভার্সিটিতে পরীক্ষা দিছিলাম, এটা আমার ভাইয়ের ইচ্ছাতেই তো হয়েছিল, সেদিকে আর না যাই। তো তারপর থেকে আমার 1 মাস আমি মোটামুটি রেস্ট করছিলাম, বাসায় প্রচুর ঘুমাইছি। ওই সময়টাতে প্রচুর ঘুমাইছি, ঘুমাই ঘুমাই আর কি আমি এনার্জি স্টোর করছি আর কি। তারপরে 1 মাস পরে 1 মাস পর থেকে আমি আসলে প্রিপারেশনটা নেওয়া শুরু করি। তো এই 1 মাস পরে আমি যে কাজটা করি শুরুর দিনে যে আমার যে আমি যে প্রথমবারে প্রিপারেশনটা নিয়েছিলাম, আমি যদিও অসুস্থ ছিলাম তারপরও আমি বলবো যে কি কি আসলে ভুল ছিল স্ট্র্যাটেজিতে, আমার পড়ার স্ট্র্যাটেজিতে কি ভুল ছিল, কারণ ওই সময় 3 মাস থাকে, তো খুব একটা পড়াও হয় না। তো তখন আসলে ঠিক করছিলাম যে আমার আসলে কি কি ভুল ছিল, কি কি করি নাই, আমার সামনে কি কি করতে হবে, সেই বিষয়গুলো আসলে আমি ডায়েরিতে লিখছিলাম। তো সেটার ফলে যেটা আমার হয়েছিল যে আমার মানে সামনে যেন ওই ভুলগুলো আবার না হয়, সেটা আমার মানে মানে সেটার প্রতি আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে এই ভুলগুলো আর আমি আর করবোই না। তো তোমাদেরকে আমি পরামর্শ দিব যে তোমরা যে ভুলগুলো করে আসছো মানে ফার্স্ট টাইমে, আমি জানি তোমাদের সময়টা অনেক কম ছিল, তারপরে বাংলাদেশে সিট লিমিটেশন থাকে, তোমার পরীক্ষার হলে তোমার মাথা ঠান্ডা ছিল কিনা সেটার উপরও ডিপেন্ড করে যে তোমার আসলে চান্সটা হবে কিনা। তো সেই জন্য আমি বলবো যে তোমরা আগে তোমার যে ফার্স্ট টাইমে করা যে ভুলগুলো, সেই ভুলগুলো তুমি আগে নোট ডাউন করো। এখন এই ভুলগুলো অনেক রকম হতে পারে। লাইক প্রথম যে ভুলটা হয় যে তুমি অনেক পড়ছো, তুমি স্ট্র্যাটেজিক্যালি পড়ছো মোটামুটি, কিন্তু তোমার হচ্ছে মানে তুমি নার্ভ ধরে রাখতে পারোনি হলে। এইটা খুব কম কেসে হয় যে স্ট্র্যাটেজিক্যালি পড়ে মানে ভালো প্রিপারেশন থেকে নার্ভ ধরে রাখতে পারে, এটা খুবই কম পরিমাণে হয়। তো এইটা তুমি আগে দেখবা, চিন্তা করবা। তারপরে সেকেন্ড কাজ হচ্ছে যে তোমার যে প্রিপারেশনের যে স্ট্র্যাটেজি গুলা, ভাইয়ারা কি স্ট্র্যাটেজিতে পড়ান, আমরা কিভাবে পড়ি বা পড়াই, সেটা হচ্ছে যে প্রথমে আমার দাগানো লাইনগুলো বা মূল বইটার উপর ভালো দখল আছে কিনা, আমার কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে কিনা, সেই বিষয়টা আগে দেখবে। যদি তোমার কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকে সেটাও তুমি লিখবা যে কনসেপচুয়াল সমস্যা। তো তারপরে যেটা দ্বিতীয় কাজ সেটা হচ্ছে দাগানো লাইনগুলো ভালো মতো পড়া হয়েছে কিনা, পর্যাপ্ত প্রশ্ন সলভ হয়েছে কিনা, আমার পর্যাপ্ত পরীক্ষা দেওয়া হয়েছে কিনা, তারপরে হচ্ছে আমি অনুশীলনীগুলো পড়েছি কিনা। এখন অনুশীলনীর ব্যাপারটা আমি বলবো যে অনুশীলনী শুধু পড়া না,
অনুশীলনী বুঝে বুঝে পড়া। তোমরা যদি দেখো একটা বিষয় যে একটা চ্যাপ্টারের যে অনুশীলনীতে প্রশ্নগুলো থাকে, ধরো আমি কেমিস্ট্রির কথাই বলছি, কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টারে হাজারি স্যারের বইয়ে মোরলেস 150-র মতো প্রশ্ন, 150-200-র মতো প্রশ্ন থাকে। এখন দেখো প্রশ্নগুলো যে থাকে, এই প্রশ্নগুলো কিন্তু তোমার পুরো চ্যাপ্টার মিলেই থাকে, হ্যাঁ। তো তুমি যদি প্রশ্নগুলো ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়ো, সেখানে কিন্তু তোমার চ্যাপ্টারটা মোটামুটি 60%-এর বেশি, মোটামুটি 70%-এর মতো পুরো চ্যাপ্টারটাই পড়া হয়ে যায়। তো এই স্ট্র্যাটেজিটা তোমার ছিল কিনা সেটাও খেয়াল করতে হবে। তারপরে তুমি পর্যাপ্ত প্রশ্ন সলভ করছো কিনা এটা তো দেখতেই হবে। তারপর এক্সাম ঠিক মতো দিছো কিনা। চান্স না পাওয়ার কারণ এগুলো, কারণ পড়ে সবাই, অনেকেই পড়ে, বুঝছো। তো তোমার স্ট্র্যাটেজি গুলা ঠিক ছিল কিনা সেটা আগে দেখতে হবে ভালো মতো। এরপরে তোমার হচ্ছে ইংলিশ এবং জেনারেল নলেজ, এই দুইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মেডিকেল এডমিশনের জন্য। আগে ছিল 25, এবছর থেকে দুইটা মিলে কিন্তু তোমার 30। সো খুবই 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 গুরুত্বপূর্ণ ইংলিশ, ইংলিশ এবং জেনারেল নলেজ। সো এখানে মানবিক গুণাবলী একটা টপিক অ্যাড হয়েছে। এবছরের মানে জেনারেল নলেজের কোশ্চিনটা আগের তুলনায় ভালো ছিল। And এই জন্য তোমাদের কিন্তু এই দুইটার উপরেও বেশ ভালো দখল রাখতে হবে। মেডিকেল মানে শুধু যে তুমি বায়োলজি আর কেমিস্ট্রি পড়ছো ব্যাপারটা এরকম না, তোমাকে ইংলিশ জেনারেল নলেজেও ভালো করতে হবে। সো এটার জন্য মেডিলজি আপুরা কথা বললেন একটু আগেই, তো মেডিলজি তোমাকে ভালো একটা সাপোর্ট দিবে। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে পরীক্ষার হলে। আর এবার টাইম ম্যানেজমেন্ট হওয়ার সমস্যা হওয়ার কথাই না, কারণ 15 মিনিট তোমরা কি করছো আল্লাহ জানে, এক্সট্রা 15 মিনিট ছিল। এরপরে আমি বলবো যে পর্যাপ্ত ঘুমাইতে হবে সেকেন্ড টাইমে। এমন অনেকেই থাকে যে ঘুমায় না, ঘুমাবা অনেক সময়। তো এইখানে হচ্ছে যে বললাম আমি প্রথমে, তোমাদের মধ্যে এখন অনেক বেশি স্পার্ক আছে, এই স্পার্কটা শেষ পর্যন্ত থাকলেই ভালো। কিন্তু এইখানে হচ্ছে দুই শ্রেণীর লোক দেখা যায় সেকেন্ড টাইম প্রিপারেশনে। যে প্রথম দিকে মানে খুবই অন্যরকম আগুন মনের মধ্যে, যে না আমাকে পারতেই হবে, প্রথম দিক থেকে পড়তেছি পড়তেছি পড়তেছি, তারপর মাঝখানে গিয়ে আমি ছেড়ে দিছি, আর পারতেছি না, আর হচ্ছে না। এটা করাই যাবে না, তুমি রেগুলার পড়তে থাকবা, তোমাকে রেগুলার পড়তে হবে, তুমি অল্প অল্প পড়ো বাট রেগুলার পড়ো। তারপর আরেক শ্রেণীর পাবলিক কি থাকে, আরে আমি শুরুর থেকে একটু করে পড়ছি, আমার তো অনেক সময়, আমি আজকে পড়তেছি, আচ্ছা থাক আজকে একটু বাদ দেই, কাল থেকে আবার পড়বো। তো এইরকম হয়, এটাও করা যাবে না। রেগুলার এক্সাম ক্লাস সবই করতে হবে। অনেকেই মনে করে যে সেকেন্ড টাইমে আসলে ক্লাস আর করার লাগবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ তুমি বুঝতেছো না যে তোমার গ্যাপটা কোথায় ছিল। এই যে আগেই যদি তুমি ঠিক করতে পারো যে তোমার বইয়ের আনাচে কানাচে তুমি কিভাবে পড়বা, কিভাবে জিনিসগুলা পড়বা, এটার জন্য কিন্তু ক্লাস দরকারি। তুমি প্রথমবার কোথায় পড়ছো, কিভাবে পড়ছো, ব্যাপারটা কিন্তু মোটেও মানে মানে তুমি কোথায় পড়ছো কিভাবে পড়ছো এটা দিয়ে কিন্তু আর হবে না। তোমাকে জানতে হবে যে পড়ার সিস্টেমটা জানতে হবে, যে আমি কিভাবে পড়তে হবে, বইয়ের ভিতরে বইয়ের চ্যাপ্টার, বইয়ের ছক, বৈশিষ্ট্য যা কিছু আছে তোমাকে পড়তে জানতে হবে। তো এটার জন্য আসলে আমি মনে করি ক্লাস দরকার আছে। আর ক্লাস করলে হয় কি যে তোমার মানে কনসেপ্ট গুলো আবার ভালো মতো ক্লিয়ার হবে। সো ক্লাস ইম্পর্টেন্ট। এরপরে আসে এক্সাম, প্রচুর এক্সাম দিতে হবে। আবার যখন এই যে সেকেন্ড টাইমের একটা ব্যাপার যে ডিপ্রেশন কাজ করে প্রচুর, তো ডিপ্রেশনটা কাটাইতাম আমি হচ্ছে পরীক্ষা দিয়ে দিয়ে। আমি যখনই ডিপ্রেসড হইতাম তখনই একটা করে মডেল টেস্ট দেওয়া শুরু করতাম, দেখতাম যে আমার মার্কস ভালো আসতেছে, তারপর আবার চিল হয়ে আবার পড়া শুরু করতাম, ব্যাপারটা এরকম। কিন্তু প্রতিদিনই পরীক্ষা দিতে হবে, আমি প্রতিদিনই পরীক্ষা দিছি। এরপরে তোমাদের আরেকটা জিনিস হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, হ্যাঁ। এবছরও দেখা গেছে কিছু কিছু প্রশ্ন আসছে, সামনেও আসবে। তো যেহেতু তোমরা সেকেন্ড টাইমার, তোমাদের মার্কসও কাটা যাবে, সো এইগুলা ছাড়া যাবে না, এগুলো পড়তে হবে। আমরা অনেক সময় পাচ্ছি, তো তোমাকে ফার্স্ট টাইম আসার আগে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার ভালো মতো রিভাইজ করতে হবে, তাহলেই তুমি তোমার সিটটা ইনশিওর করতে পারবা। তো এই যে ইয়েটা মানে এক্সট্রা ইনফরমেশনের ব্যাপারগুলো আমার সময় হয়েছিল কি, মানে আমি একদম ওই যে শুরুর দিকে অনেক বেশি স্পার্ক ছিল, তো বাজারে যত বই ছিল সব নিয়ে এসেছিলাম, সব উড়াধুরা রিডিং মারছিলাম প্রথমে। তো আর কি বিষয়গুলো বুঝছিলাম যে কোথায় কি লাগবে, তো সেগুলা দিয়ে মেডিলজিতে এখন এক্সট্রা ইনফরমেশনের শেষ দিকে আমিও মেডিলজির বইগুলা পাইছিলাম এক্সট্রা ইনফরমেশন, তো ওই সময়টাতে আমি রিভাইজ করে ফেলছিলাম আর কি মেডিলজির বইগুলা, খুবই ভালো ছিল। এর পরের কাজটা হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন গুলা তোমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিতে হবে। এমন না যে তুমি পুরা বই পড়তেছো, পুরা বই মাথায় রাখতেছো, এরকমও করা যাবে না। মানে তোমার পড়ার সিস্টেমটা জানতে হবে, মেইন কথা হচ্ছে এটা, পড়ার সিস্টেম জানতে হবে, প্র্যাকটিস করতে হবে ভালো মতো।
এইটুকুই। তারপরে যে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, এটা হচ্ছে মেইন মেইন মেইন। এটাই হচ্ছে তোমাকে সেকেন্ড টাইমে চান্স পাবে। তুমি আজকে পড়তেছো, কালকে পড়তেছো না, আজকে অনেকক্ষণ পড়ছো, কালকে অল্প পড়ছো, অল্প অল্প পড়ো। যে ধরো যে প্রতিদিন তো তুমি 100% দিতে পারবা না, তোমার 50% দাও বা 60% দাও, এইটুকু দিয়ে দিয়ে তোমাকে আগাইতে হবে সামনে। তারপরে এই যে তুমি সেকেন্ড টাইমে অনেক রকম কথা শুনবা, আশপাশ থেকে অনেক রকম কথা শুনবা। তোমাকে অনেকে বলবে প্রথমবারই পারলো না, এবার তো নাম্বার কাটবে, এবার কিভাবে পারবে, এইরকম কথা কিন্তু শুনবা। আরেকটা বিষয় বলি, আমি তোমার মধ্যে এখন অনেক ক্ষোভ আছে, অনেক কষ্ট আছে, আমি জানি। তো এখন কষ্ট পাও তোমরা, বুঝছো? এই 1 সপ্তাহ, 15-20 দিন আরো কষ্ট পাও তোমরা। মানে এই কষ্টটাই যেন তোমার, মানে এই আগুনটাই যেন তোমার পরে জ্বলে ওঠে, এই কষ্টের আগুনটাই যেন তোমার পরে জ্বলে ওঠে। তো এখন তোমরা এই যে কথাগুলো শুনতেছো, এগুলো সব সঞ্চয় করে রাখো। আমি যদিও বলছি প্রথমে খুবই কম শুনছি, তারপরেও শুনতাম, অনেক শুনতাম, কিন্তু কানে নিতাম না। আর আমি যখন প্রিপারেশনটা শুরু করি, তখন কিন্তু আমার মাথায় ছিল না যে আমি একজন সেকেন্ড টাইমার, বুঝছো? আমার মনে হয় আমার এই বিষয়টাই আমাকে অনেক দূর নিয়ে আসছে। সেকেন্ড টাইমে আমার মানে এই বিষয়টাই হচ্ছে আমাকে টপ 100-এ নিয়ে আসছে। আমার মনে হয় যে আমি কোনোদিন মনে করতাম না যে আমি সেকেন্ড টাইমার, যে আমার 5 নাম্বার কাটবে কি 3 নাম্বার কাটবে, এই বিষয়টা আমার কোনো দিনই মনে হয়নি। আমি পড়ে গেছি, আমি রেগুলার পরীক্ষা দিয়ে গেছি। সো তোমাদের প্রতি একটা পরামর্শ থাকবে, তোমরা নিজেদের সেকেন্ড টাইম মনে করো না। সেকেন্ড টাইম মনে করার কিছু নাই তো, কারণ এবছর দেখো ডিএমসি তে আমাদের মেডিলজি থেকেই 7 জন চান্স পাইছে সেকেন্ড টাইমে। তাছাড়া পুরো যেই অ্যাডমিশনের রেজাল্ট, সেখানে 1/3 হচ্ছে সেকেন্ড টাইমার। তো দেখো, তোমার যেহেতু সুযোগটা আছে, তোমার নাম্বার কেটেই হোক তুমি চান্স পাবাই। হ্যাঁ, পড়াশোনা করলে, তোমার স্ট্র্যাটেজি মেনটেন করে এক্সাম দিলে, পড়লে তুমি চান্সটা পাবাই। তো এই যে এখন বলি, এই সময়টাতে সময় অনেক বেশি পাচ্ছ, তোমার ফোনের একটু আসক্তিও থাকবে, নর্মাল ব্যাপার স্যাপার, কিন্তু তোমার পড়াটা রেগুলার কি পড়ে যাইতে হবে। আর এই যে আশেপাশে অনেক রকম কথা শুনবা, এইগুলা আসলে করার কিছু নেই। তুমি কিছু করতে পারবা, কারণ তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। এখন তো কিছু করতে পারছো না, তুমি তোমার রেজাল্টে জবাব দিবা, তোমার রেজাল্টেই যেন তারা জবাব পায়। তোমাকে দেখো, অনেকেই বলবে, আমি একটু আগে আরেকটা কথা বললাম যে তুমি সেকেন্ড টাইম যে তুমি প্রিপারেশনটা নিচ্ছ, গোপনে নাও, কেউ না জানুক, গোপনে নাও, এটাই ভালো হবে। তো তুমি গোপনে প্রিপারেশনটা নেওয়া শুরু করো, তাহলে কথাবার্তা একটু কম শুনবা। কারণ এইখানে হচ্ছে তোমাকে ডিমোটিভেট করার মানুষ কিন্তু কম না। তোমার আশেপাশে, চারপাশে তুমি যখনই বলবা আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, অনেকে জানে যে নাম্বার কাটে এখন, তো বলবে প্রথমবারই পারলা না, এবার তো নাম্বার কাটবে। আমি এই কথা আগেও বলছি। সো এটা মন খারাপ হবে, নর্মালি মন খারাপ হবে, কারণ তুমি এক সময় টপার ছিলা, কোনো স্কুল কলেজে তুমি টপার ছিলা। এই মুহূর্তে যেহেতু পুরো বাংলাদেশে 1 লাখ এক্সাম দিছে, সিট তো অনেক কম, 5,000-এর মতো সিট, তো সেইখানে জায়গা করে নেওয়াটা কিছুটা কষ্টের। এন্ড তুমি যদি কন্টিনিউয়াসলি পড়তে পারো, আমি বলতেছি আমি সেকেন্ড টাইম পার করে আসছি, তোমাদের মতোই ছিলাম আমিও। মানে আমাকেই দেখো, আজকে আমি এখানে দাঁড়ায় কথা বলতেছি, তোমরাও কেউ এখানে এসে দাঁড়িয়ে কথা বলবা আগামী বছর। তো এই বছর দেখো, যারা চান্স পেয়ে গেছে, অনেক খুশি ওদের, মানে এই যে নতুন বছরটা খুবই ভালো কাটতেছে। But তোমাদের অনেক মানে মন খারাপ, আসলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ এই স্বপ্নের পেছনে তোমরা অনেক বছর ধরে ছুটছো। মানে আগে কেউ জিজ্ঞাসা করলেই বলতা যে তুমি বড় হয়ে কি হতে চাও, ছোটবেলায় মুখে মুখে, যে আমাদের দেশে ইঞ্জিনিয়ারের চেয়ে যে ডাক্তারই হতে চায় বেশি। তো তোমাদের ক্যান্ডিডেটও বেশি, তো তোমাকে কেউ জিজ্ঞাসা করলেই বলতা যে আমি ডাক্তার হব। এখন দেখো তুমি হইতে পারতেছো না, রাতে ঘুমাইলে মনে হবে যে আরে আমি তো চান্স পাই নাই মেডিকেলে, এইরকম একটা অবস্থা। দেন সাদা অ্যাপ্রনটা, আমার আসলে সাদা অ্যাপ্রনটা পড়তে খুব ভালো লাগতো। আমি এখন খুব সুন্দর মতো প্রতিদিন পরে যাই কলেজে, তো খুবই ভালো লাগে আসলে সাদা অ্যাপ্রন পরে হাঁটতে করিডোরে। তো মেডিকেলের করিডোরে, তো তোমরাও হাঁটতে পারবা ইনশাল্লাহ একদিন। বাট তোমার মধ্যে যে জেদটা এখন তৈরি হয়েছে, এই জেদটা তোমাকে শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। এই শেষ পর্যন্ত ধরে রাখার জন্য মেডিলজি তোমার সাথে আছে, মেডিলজির ভাইয়া আপুরার সাথে আছে। তো মেডিলজির যেই ব্যাপারটা সবচেয়ে ইউনিক, সেটা হচ্ছে 24/7 তুমি মেন্টর পাচ্ছ, সেকেন্ড টাইম আর মেন্টর পাচ্ছ, যারা সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ডিএমসি তে চান্স পাইছে। তো হুমায়রা হচ্ছে একজন, তোমরা ফার্স্ট টাইমারও অনেক ওর সাথে কানেক্ট করছো। ওকে দেখে আমি নিজেও মানে পাগল হয়ে যেতাম যে কি করতেছে, মানে একেবারে সবার সাথেও কানেক্টেড ছিল, সবাইকে রিপ্লাই করছে সে, সবাইকে নিজের ছোট ভাই বোনের মতো
ও মনে করে মানে পরামর্শ দিত আর কি। সো এই যে মেন্টরিং এর ব্যাপারটা, তুমি কোথাও আটকায় যাচ্ছ, তোমার ভালো লাগছে না, তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারতেছো না, বাট তুমি চাও যে তুমি মেডিকেলে পড়বা, তোমার ফ্যামিলির ইচ্ছা, তুমি এই পথে চলে আসছো, সেকেন্ড টাইম দিবা। সো সেই ক্ষেত্রে তোমার ভালো লাগছে না, তুমি কি করবা? তুমি মেন্টরদের সাথে কথা বলবা, তোমার রিল্যাক্স লাগবে, তুমি রেগুলার এক্সাম দিবা। সো পড়াশোনা করতে হবে অ্যান্ড এক্সাম দিতে হবে, এইটুকুই। সবার জন্য শুভকামনা। অনেক কথা বলছি। তো আসিফের যে পরামর্শগুলো ছিল, আমার কাছে মনে হয় যে এই পরামর্শগুলো যদি শুধু মেনে চলতে পারো, আমার মনে হয় যে আসিফ খুবই গোছায় কথা বলছে, এবং মানে টপ টু বটম তোমরা আসলে যা যা প্রবলেম ফেস করতে পারো এবং সেটার উত্তরণের পথ কি, পুরো জিনিসটাই আসিফ বলছে। আমি শুধু পরামর্শ দিব যে আসিফের পরামর্শগুলো একটু মেনে চলো। এই পরামর্শগুলো যদি তুমি একটু মাথায় রাখতে পারো, মানে সমস্যাগুলো কি হইতে পারে সেগুলো কিন্তু ফাইন্ড আউট করছে। ফলে আমার মনে হয় যে এইটাই এনাফ। এবং আরেকটা কথা যে আসিফ শেষের দিকে আসছে যে তীব্র জেদ, এই জেদ জিনিসটা আসলে দরকার। কারণ সেকেন্ড টাইম জানিতে এই যে এত কিছু তুমি ফেস করছো লাইফে, এরপরও যদি তুমি নিজের ভিতর জেদটা তৈরি না হয়, তাই না, যে চান্স মিসের পরে তোমার পৃথিবীটা উলটপালট হয়ে গেছে না। এর আগে তোমার পৃথিবী যেমন ছিল, সবাই যেভাবে তোমাকে আদর করতো, সবাই যেভাবে তোমাকে রেসপেক্ট দিত, কাইন্ড অফ তোমার মনে হচ্ছে না যে সেই জিনিসটা নাই, সেই জিনিসটা মিসিং, বা একটু কেমন জানি, মানে মানুষের মুখের দিকে তাকাইলে, চোখের দিকে তাকাইলেই বোঝা যায় যে ও আসলে আমাকে আগের মতো আর গুনতেছে না। এই ব্যাপারগুলো এখানে অনেকের ক্ষেত্রে হয়েছে। ফলে তোমার কি ওই জিদটা কাজ করে না? এবং এখানে দুইটা গ্রুপের লোক আছে, একটা হচ্ছে ওই জিদটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে, যেমন আমাদের সুমাইয়া। সুমাইয়ার সাথে যখন কথা হচ্ছিল, এবার ডিএমসি তে চান্স পেয়েছে, শুধু মেডিওলজিতে ছিল। তো সুমাইয়া যখন কথা বলতেছিল, ও বলতেছিল যে ভাইয়া আমরা এই জিদটাই আমাকে ওই জায়গায় নিয়ে গেছে। ও মানে ওই জিদের কারণে ও মানে পড়তে পড়তে পাগল হয়ে যেত, স্টিলও পড়ে যেত। তো এই যে ব্যাপারটা, তো এক্ষেত্রে সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না যে তোমাকে রাত দিন 24 ঘন্টা পড়তে হবে। কারণ অনেকেই আছে যে জিদটা প্রথম দিকে খুব কাজ করে, মানে এখন মারাত্মক জিদ কাজ করতেছে, 1 মাস পড়বা, 1 মাস পড়ার পরে দেখবা যে আর আগ্রহ কাজ করতেছে না। আর অনেকে তো আছে আরো বেশি শর্ট শর্ট টাইপের, যে ব্যাপারটা হচ্ছে এমন জিদ এখন কাজ করতেছে, হুট করে রাতে ঘুমাইছি, সকালে উঠে আর জিদ কাজ করতেছে না। তো এরকম যেন না হয়, জিদটা যদি তুমি ধরে রাখতে পারো, শুধু ওই জিদটাই তোমাকে চান্স পাওয়াবে। তো আমরা টিচার প্যানেল নিয়ে আসলে কথা বলছি, মানে সোজা বাংলায় আমি 13 বছর ধরে পড়াচ্ছি, আমার হাত ধরে কয়েক হাজার সেকেন্ড টাইমার চান্স পাইছে। আমি বায়োলজি এবং কেমিস্ট্রি সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিব, আসিফ মাহমুদ জীবন ফিজিক্সের সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিবে, জিকে সব হচ্ছে মিমাপু নিবে, ইংলিশ সব নিশাতাপু নিবে। মানে মেইন কথা যে 4 জন এক্সপার্ট টিচার, 4 জন এক্সপেরিয়েন্স টিচার, যারা তোমার 80 থেকে 90% ক্লাস বা সব ইম্পর্টেন্ট ক্লাস নিবে। তাইলে তোমার আর কি কিছু দরকার আছে তুমি আমাকে বলো তো। মানে দেখো ব্যাপারটা কিরম, যে আমরা যখন এইটা চিন্তা করি যে আমরা সবাই ক্লাস নিব, সব মানে ভাগ ভাগ করে নিব, তখন যেই সমস্যাটা হয়, সমস্যাটা হচ্ছে তোমার কারো ক্লাস ভালো লাগতেছে, কারো ক্লাস ভালো লাগতেছে না। মেডিওলজি তুমি এই সমস্যাটা কোনো ফেস করবা না, যে তোমার কিছু ক্লাস ভালো লাগতেছে, কিছু ক্লাস ভালো লাগতেছে না। তোমার আল্লাহর রহমতে সব ক্লাসই ভালো লাগবে। কারণ তুমি জাস্ট আমার একটা ক্লাস দেখো, জীবনের একটা ক্লাস দেখো, নিষেধের একটা ক্লাস দেখো, মিমের একটা ক্লাস দেখো, এই 4টা ক্লাস ভালো লাগলে তুমি নিশ্চিন্তে ভর্তি হয়ে যাও। মানে এই বাইরে আর কোনো পরামর্শ আসলে নাই। কারণ আরেকটা ব্যাপার যে দেখো, আমাদের কি সুযোগ নাই যে আমরা অফলাইনে যাব, অফলাইনে পড়াবো? কারণ অফলাইনে যখন পড়াবো, তাই না, যে তোমার যদি বউ দুইটা থাকে, তাহলে তো তোমার টাইম ভাগ হয়ে যাবে। তাহলে অনলাইন একটা বউ, অফলাইন একটা বউ, তাহলে তুমি কি এক বউকে আগের মতো টাইম দিতে পারবা? পারবা তো না। তখনই সংসারে ঝগড়াঝাটি ঝামেলা টামেলা হয়। তো মেডিওলজির এই ঝামেলার সুযোগটা এই জন্য নাই যে বউ একটাই, সেটা হচ্ছে অনলাইন। এবং মেডিওলজি অনলাইনে 100% ডেডিকেটেড, অনলাইনে 100% ডেডিকেটেড। মেডিকেল অ্যাডমিশনের জন্য আরো প্ল্যাটফর্ম হয়তো আছে, কিন্তু আমরা যেই পরিসরে কাজ করি, যেই বড় পরিসরে কাজ করি, বিগ ভলিউমে কাজ করি, তোমাদের জন্য যে ডেডিকেশন নিয়ে কাজ করি, এবং এইটা শুধুমাত্র অনলাইনে 100% ডেডিকেশন থাকলে আসলে পসিবল। আমরা আর্কাইভ ক্লাসগুলোর কথা তোমরা দেখাইছি, যে প্রি মেডিকেলে আমরা আর্কাইভ ক্লাস অ্যাড করে দিছি। আমরা আরো একটা ব্যাপার, যেখানে আর্কাইভ এক্সামের কথা আমরা বলি নাই, যে আর্কাইভ ক্লাস প্লাস আর্কাইভ এক্সাম, মানে এইটা মনে হয় সবচেয়ে চমৎকার ব্যাপার, যে আর্কাইভ এক্সামের সুযোগটাও তুমি পাচ্ছ। ফলে ক্লাসের সাথে সাথে তুমি এক্সাম দিয়ে দিতে পারতো। অনেক জায়গায় তুমি দেখবে যে ক্লাস আছে, এক্সাম নাই। আর ম্যাটেরিয়ালস এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ম্যাটেরিয়ালস আমাদের কাছে 100 সেটের মতো আছে, তুমি চাইলে নিতে পারো। আর নতুন ম্যাটেরিয়ালস পাওয়া যাবে মে মাসে। আমরা এখনই বলে দিচ্ছি যে এখন তুমি অ্যাড অনে তোমার কোর্স ফি হচ্ছে, আমরা অলরেডি বলে দিই, আমরা খুব বেশি সময় নিব না। কোর্স ফি 5,490 টাকা এই মোমেন্টে। হ্যাঁ, এটা হচ্ছে ডিসকাউন্টের পরে। আচ্ছা, এর বাইরে তুমি 1,990 টাকা অ্যাড করে তুমি ম্যাটেরিয়ালস নিতে পারবা, কিন্তু এই ম্যাটেরিয়ালস তুমি পাবা মে মাসে। তুমি এখন কিন্তু এই ম্যাটেরিয়ালস পাবা না, কারণ এই ম্যাটেরিয়ালস গুলো আমরা ঢেলে সাজাচ্ছি, এবং
আমরা আরো চমৎকার ভাবে ম্যাটেরিয়ালস গুলা রেডি করতেছি, কারণ আমরা মনে করি যে ম্যাটেরিয়ালস গুলাতে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে এবং ম্যাটেরিয়ালস গুলাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ আছে যে তোমরা আসলে অবাক হয়ে যাবা যে ম্যাটেরিয়ালস এত চমৎকার কিভাবে হইতে পারে। তো তবে প্রেজেন্ট যে ম্যাটেরিয়ালস আছে সেটা কাইন্ড অফ আমাদের কাছে রয়ে গেছে, আমরা হয়তো বিক্রি করে দিতে পারি কেজি দরে। তো তার থেকে কারো যদি নেওয়ার দরকার হয়, মানে আমরা মাত্র 1490 টাকায় ফুল সেট ম্যাটেরিয়ালস, মানে 15টা বই আছে, এটা মানে এই 5 মাস পড়ার জন্য কেউ চাইলে নিতে পারো। 100 সেট আছে, আমার মনে হয় যে বাচ্চারা নিয়েই নিবে এটা। এক পেমেন্টে ডাবল বা ট্রিপল কোর্স, মানে ভাইয়া সেকেন্ড টাইমারদের জন্য যদি আরো 2টা কোর্স আসে ওই 2টা ফ্রি পাবা, যদি একটা আসে ওইটা ফ্রি পাবো, মানে যে কয়টা কোর্স আসবে সেকেন্ড টাইমারদের যদি একটা এক্সাম বেস আসে ওইটা আমরা তোমাদের দিব। সেকেন্ড টাইমারদের জন্য তোমাদের জন্য আমরা যা নামাবো আল্লাহর রহমতে ওইটা তোদের দিব। তোদের আমরা বড় ভাই, তোদের আমরা বড় বোন। একটা বড় ভাই বড় বোন কি করে, চান্স পাওয়ানোর জন্য যা দরকার তাই করে, তাই না? আমি দেখতাম যে আমি যখন পড়াশোনা করতাম আমার মা মানে বসে থাকতো আমার পাশে, যে আমি যেন ঘুমায় না যাই বা আমি যেন একটু সাহস পাই, তাই না? তো আমরা আসলে তোর জন্য ওই রকম ডেডিকেশন নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ফলে আমাদের ক্ষেত্রে ব্যাপারটা এমন না যে এইটা পাবি ওইটা পাবি, যা আসবে সব পাবি। এরপরে রুটিন কবে পাবো ভাইয়া? রুটিন 10 তারিখ বা 11 তারিখ পাবা। আমরা প্রথম জুন মাস পর্যন্ত বা ফার্স্ট ফেজের রুটিনটা দিয়ে দিব ইনশাআল্লাহ, বা সেটা যদি না হয় 50% রুটিন আমরা ওই দিন দিয়ে দিব। আচ্ছা, কে কে ক্লাস নিবেন এটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি তোমাদের, যে আমাদের ক্লাসগুলা কে কে নিবেন। ক্লাস এবং এক্সাম সংখ্যা সহজ ভাষায় বলি যে ক্লাস আসলে মানে তুমি যদি রেকর্ডেড অর্থাৎ এক্সট্রা ইনফো ক্লাস, অনুশীলনী ক্লাস সেগুলা হিসাব করো, সেগুলা হিসাব করলে ক্লাস 300 প্লাস হবে। কিন্তু যেহেতু আমরা ক্লাস লাইভ ক্লাসের কথা বলছি, এখানে লাইভ ক্লাস ফার্স্ট ফেজে তুমি দেখছো যে ফার্স্ট ফেজে হচ্ছে 105 প্লাস, এরপরে রিভিশন ক্লাস হবে, অন্য ব্যাচ ফ্রি পাবা সেখানে ক্লাস হবে, এর বাইরে আমাদের লাস্টের দিকে সেখানে আরেকবার রিভিশন ফেজের ক্লাস হবে। ফলে এই জন্য আমরা কখনো বলি না, এবং যা হবে সবই তো তোমরা পাবা, ফলে এই জন্য আমরা বলি না যে এই কয়টা ক্লাস নিব, ক্লাস করতে করতে তুমি পাগল হয়ে যাবা, ঠিক আছে? ফলে যেইটা দরকার সেই ক্লাসটা তুমি করবা। ক্লিয়ার? যে সব ক্লাস যে তোমাকে অ্যাটেন্ড করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, যে ক্লাসটা দরকার সেটা অ্যাটেন্ড করবা। 2 নাম্বার, এক্সামের ক্ষেত্রে এখন তুমি বলো যে আনলিমিটেড এক্সামে 2 লাখের উপরে কোশ্চেন আছে, এখন তাইলে ওখানে কি পরিমাণ এক্সাম দেওয়া যায় তুমি আমার একটু বলো তো। তাইলে বলো যে এক্সামের সংখ্যা এটা হচ্ছে লিটারালি আনলিমিটেড। আনলিমিটেড মানে আনলিমিটেড, এবং একটা ব্যাপার কনফিডেন্সের সাথে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি যে অনলাইনে তুমি কোথাও এরকম আনলিমিটেড এক্সাম দিতে পারবা না। মানে যাই বলে ওটা লিমিটেড, হ্যাঁ, মানে তুমি হিসাব করে বের করতে পারো যে এই কয়টা এক্সাম, কিন্তু এখানে তুমি হিসাব করে বের করতে পারবা না যে কি পরিমাণ এক্সাম এখানে আছে। দিস ইজ আনলিমিটেড, কারণ যেটা হিসাব করে বের করা যায় না যে কি পরিমাণ এক্সাম তুমি দিতে পারবা। অনুশীলনী সলভ ক্লাস, অনুশীলনী সলভ ক্লাস হচ্ছে 40 প্লাস হবে, 40 প্লাস অনুশীলনী সলভ ক্লাস হবে। অন্য রাইটারের বইয়ের উপর ক্লাস এইটাও 40 প্লাস হবে, এবং এইগুলো আমরা কম্প্যাক্ট ক্লাস হবে, এগুলা 20 থেকে 30 মিনিট 40 মিনিট, এটা ডিপেন্ড করতেছে যে ওই ক্লাসটার অ্যাকচুয়ালি কতক্ষণ লাগে করাইতে, কিন্তু কম্প্যাক্ট ক্লাস হবে। অন্য রাইটার বইয়ের উপর ক্লাস আর কোর্স ফি যেটা সেটা হচ্ছে 5490 টাকা। এটা হচ্ছে আমাদের কোর্স ফি যেটা ভাইয়া, আমাদের যে কোর্স ফি বা আমরা যে সার্ভিস দিই আল্লাহর রহমতে ভাইয়া, এই কোর্স ফি আমরা চাইলে অনেক বেশি রাখতে পারতাম, হ্যাঁ, মানে এটা আসলে তুমি এইভাবে, ফলে আমাদের কোর্স ফি 25শে জানুয়ারি তোমাদের না তো প্রি মেডিকেল ক্লাস 25 জানুয়ারি, তোমাদের ক্লাস 20 জানুয়ারি শুরু, তো সেই পর্যন্ত 20 জানুয়ারি পর্যন্ত হচ্ছে 5490 টাকায় সেকেন্ড টাইম ব্যাচে আসলে ভাইয়া তোমরা ভর্তি হতে পারবা 5490 টাকায়, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ব্যাপারটা। তো আমরা আসলে শেষ করে দিব, তো শেষ করে দেওয়ার আগে কয়েকটা কথা। 1 নাম্বার, যে এই জেদ শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। যদি তুমি শেষ পর্যন্ত ধরে রাখতে না পারো বা এখন ডিসিশন না নিতে পারো যে আমি আসলেই সেকেন্ড টাইম দিতে চাই, ভাইয়া এখন দোটানায় থাকার কোনো সুযোগ নাই, মানে নিজের মনটা স্থির করো, স্থির করেই সেকেন্ড টাইম জার্নিতে আসো। কারণ সেকেন্ড টাইম জার্নিতে আসলে জার্নি শুরু করলাম আর 2 দিন পরে আসলে আমি চলে গেলাম, এরকম করো না, একটু ভেবে চিনতে সেকেন্ড টাইম জার্নিতে আসো, নিজের মনকে স্থির করো। আর জিপিএ এর ক্ষেত্রে ভাইয়া কত জিপিএ কাটা গেলে আমি এক্সাম দিব, খুব সহজ ভাষায় আমি বলি যে তোমার যদি মানে 5 পর্যন্ত কাটা যায়, মানে 5 মানে ব্যাপারটা বলি যে তোমার তো সেকেন্ড টাইমার হিসেবে 3 কাটা যাচ্ছে, হ্যাঁ, সেকেন্ড টাইমার হিসেবে 3 কাটা যাচ্ছে, আর ওইভাবে ওই হিসাবে যদি বলি সেকেন্ড টাইমার হিসেবে 3, আরো যদি
3 থেকে 4 কাটা যায়, স্টিল এইটা কাট করে চান্স পাওয়া পসিবল। আবারও বলি, কিন্তু যদি এটা 8 প্লাস বা 9, 10, 11-তে চলে যায়, এটা চান্স পাওয়া খুবই খুবই কঠিন হয়ে যায় তখন। ঠিক আছে, খুবই খুবই কঠিন। ফলে সেক্ষেত্রে তোমাকে নিজেকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, বা তোমার একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে হবে। ঠিক আছে, মানে যদি খুব সেফ বলো যে 3+3, মানে 6 কাটা গেলে এটা সম্ভব, ভালোভাবে সম্ভব, এই জন্য যেহেতু তোমার হাতে লম্বা সময় আছে। সময়টা সেকেন্ড টাইম জার্নিতে সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার। ঠিক আছে, এই সম্পদকে ইউজ করে চান্স পাই, মানে যদি চান্স পাইতে চাও 6 কেটে ইজিলি বা 6-7 কেটে চান্স পাওয়া সম্ভব। হ্যাঁ, কিন্তু 8+9, 10 চলে গেলে সেটা বেশ কঠিন হইতে থাকে, অর্থাৎ যত নাম্বার বেশি কাটা যাবে তত চান্স পাওয়া কঠিন হইতে থাকে। ফলে সেক্ষেত্রে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ থাকবে, বা একটা ভার্সিটিতে যদি সিট এনশিওর করা যায় সেটা খুব ভালো হয়। আরো একটা ব্যাপার, যে আমাদের 20 জানুয়ারি ক্লাস শুরু হচ্ছে, ইভেন অনেকের চিন্তা যে না ভাইয়া আমি তো আরো ভার্সিটি এক্সাম দিব, তাহলে সেই এক্সামগুলো দিয়ে ভর্তি হই। তুমি চাইলে ভর্তি হইতে পারো সেই এক্সামগুলো দিয়ে, কিন্তু খেয়াল করো তুমি এখন ভর্তি হইলা, তুমি পরবর্তীতে যখন আসবা তখন কিন্তু যদি আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয় সেটা কিন্তু তুমি এমনিতেই পাচ্ছ, তাই না? ফলে আলটিমেটলি তোমার কোনো এখানে ইয়া নাই। ফলে এবং তুমি এখানে যতটুকু পারো ততটুকু ক্লাস করো, কারণ বায়োলজি যখন আমরা যা পড়াবো এটাকে তোমার ভার্সিটি কভার হয়ে যাবে, কেমিস্ট্রি আমরা যা পড়াবো সেটা তোমার ভার্সিটি কভার হয়ে যাবে। ফলে এই জন্য দেখা যাচ্ছে যে একই ক্লাসে তোমার ভার্সিটি হয়ে যাচ্ছে, তুমি ভার্সিটিতে বায়োলজি এই ক্লাসটা তোমার করা দরকার, তাহলে তুমি এই ক্লাসটা করে ফেলো, এর বাইরে এক্সট্রা ফিজিক্স ম্যাথ করে ফেলো, তাই না? ফলে আমার মনে হয় যে তুমি এখন যারা আসলে সিদ্ধান্ত নিয়েই ফেলছো যে আমি সেকেন্ড টাইম দিব, তারা এখন ভর্তি হয়ে যেতে পারো। এটা হচ্ছে ব্যাপার। আর বই তখন পাওয়া যাবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দায়িত্বে থাকবো, পুরো দায়িত্বে থাকবো। তোমাদের যখন যা দরকার হবে আমি পুরো জিনিসটা মনিটর করব, এবং প্রতিদিন আমি তোমাদের আল্লাহর মতো সময় দিব। এবং আরো একটা ব্যাপার, যে অনেকেই যেটা বলে যে আমাদের যে পরিমাণ ডিএমসিয়ান সেকেন্ড টাইমার মেন্টর আছে, এরকম মেন্টর আর কারণে 4 জন ডিএমসিয়ান সেকেন্ড টাইমার মেন্টর তোমাদের হেল্প করবে। তো তুমি যদি বলো যে এরপরে তোমার আর কিছু দরকার, তাহলে আসলে আমি বলবো যে তোমার আর কিচ্ছু দরকার নাই। তুমি শুধু ধৈর্য ধরে আশেপাশের যে যা বলে, দেখো অন্যরা যখন কথা বলে, একটা বাজে কথা বলে, একটা কটু কথা বলে, সেই কথাটাকে তুমি নেগেটিভ ভাবে নিতে পারো, মন খারাপ করে পড়ে থাকতে পারো, কান্নাকাটি করতে পারো। এরকম অনেকে আছে না, যে দেখবা যে একটা খারাপ কথা শুনে বাসায় এসে কান্নাকাটি করতেছে। আবার অনেকে আছে জিনিসটা আসলে রেগে যায় এবং নিজেকে জেদ করে, যে ও যে আমাকে এই কথা বললো আমি এটা দেখাই দিব। তো আসলে তোমাকে হইতে হবে দ্বিতীয় পক্ষের মানুষ, তোমাকে দেখায় দেওয়ার মেন্টালিটি থাকতে হবে। কিছু ক্ষেত্রে জিদ মানুষকে অনেক ভালো জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় যেন তোমাকে নিয়ে যায়, সেই জিদটা যেন তোমার থাকে। তাহলে আমরা একসাথে আমাদের যে এফোর্ট, সেই এফোর্ট এবং তোমাদের এফোর্ট যদি এক হয়, শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমাদের চান্স কেউ আটকাইতে পারবে না। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর কোর্সের ডিটেইলস তোমরা মনে হয় কমেন্ট সেকশনে পেয়ে গেছো, এছাড়া মেডোলজি পেজে মেসেজ দিলে পেয়ে যাবা। এই তো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।